সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমস এর নিয়মিত আয়োজন পাবলিক টকে। পাবলিক টকে আজকে আমরা একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমরা জানি চিকিৎসা, নতুন নতুন চিকিৎসা বা ঔষধ যেমন আবিষ্কার হয়, কিন্তু এই চিকিৎসা বা ঔষধ আবিষ্কারের পেছনে নানা গল্প, নানা ঘটনা রয়েছে এবং কিভাবে এই আবিষ্কার হয়, দীর্ঘদিনের যে পথ পরিক্রমা, এইসব নানা বিষয় নিয়ে কথা বলবো। এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহ খুবই আহ এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ডাক্তার জাহিদুন নবী দেওয়ান শামীম। তিনি একাধারে চিকিৎসক, বায়োমেডিক্যাল গবেষক, রাজনীতিবিদ এবং সমাজসেবক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে তিনি কর্মরত রয়েছেন এবং সেখানে ক্যান্সার বায়োলজি ও ইমিউনোলজি নিয়ে তিনি মূলত গবেষণা করেন। চলুক দর্শক, আর দেরি না করে আমরা আমাদের অতিথির কাছে চলে যাই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, কেমন আছেন? জি, ভালো আছে। আপনি কেমন হ্যাঁ, আছেন? আছি আমরা ভালোই। এখানে প্রচন্ড ঠান্ডা, আজকেও স্নো পড়তেছে আচ্ছা। বাইরে। আছি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা তো আসলে চিকিৎসা নেই কিংবা ওষুধ খাই, কিন্তু আমরা জানি না এটার পেছনে আসলে কত গল্প থাকে, কত সাধনা থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। আমার প্রথম জানার ইচ্ছা যে আসলে একটা ওষুধ বা একটা চিকিৎসা ব্যবস্থা বাজারে আসতে 10-15 বছর বা এরকম দীর্ঘ সময় লাগার মূল কারণ কি, পেছনের কারণটা কি? ধন্যবাদ। প্রথমেই আমি আপনি আমাকে আজকের এই পাবলিক টকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। পাশাপাশি দর্শক শ্রোতা আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুরুতেই আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, পাবলিক টকে যে শাহিন ও দীর্ঘদিন ধরে বাংলাদেশের হেলথ জার্নালিজমের সাথে জড়িত এবং সে বিভিন্ন সময় বাংলাদেশ দেশ এবং পৃথিবীতে যে গুরুত্বপূর্ণ মানে হেলথ যে ক্রাইসিসগুলো আছে সেটা নিয়েও সে প্রোগ্রাম করে। তা আপনাদের যদি তার এই প্রোগ্রাম ভালো লাগে এবং দেখে যদি আপনাদের পছন্দ হয়, আপনি তার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, পাশাপাশি তার সাথে থাকবেন এবং তাকে বিভিন্ন ধরনের যদি আপনারা কমেন্ট করেন আপনাদের কি ধরনের প্রয়োজন আছে, তা আমি আপনাদেরকে এইটুক আশ্বস্ত করতে পারি, যদি আপনারা বলেন আমার কাছে, যদি জানতে চান বা শাহিনরাও যদি বলেন তার থ্রুতে আমি চেষ্টা করব সেটার ধরেন যে একটা পোর্টফোলিও সুন্দর করে আপনাকে সহজভাবে বাংলাতে উপস্থাপন করা এবং বলার জন্য। তো যাক, আমরা জি, ধন্যবাদ আপনাকে। জি, যাচ্ছি, যেটা হলো যে মানে এই যে ওষুধ আবিষ্কারের পিছনে আসলে দীর্ঘ একটা স্টোরি বা কাহিনী আছে। সেখানে যাওয়ার আগে আমি একটু মানে প্রেক্ষাপট দু এক কথায় বলবো যে মানুষের যে আমাদের যে শারীরিক গঠন, এটা কিন্তু আসলে উম আল্লাহ এমনভাবে সৃষ্টি করছে, এটা কিন্তু কোনো সিম্পল একটা জিনিস না। এটা খুবই জটিল এবং একটা কমপ্লেক্স একটা জিনিস। এইজন্য ধরেন আমাদের যে রোগবালাই যেটা আছে সেটাও কিন্তু খুব জটিল। কারণ মানুষের দেহ ধরেন অসংখ্য মানে ছোট ছোট কোষের দ্বারা তৈরি, প্রতিনিয়ত বিভিন্ন ইনফেকশন বলেন, খাদ্য মানে আমাদের যে হ্যাবিট আছে, তারপরে কেমিক্যাল এক্সপোজার, বিভিন্ন কারণে শরীরের এই কোষগুলো ধরেন আপনার ট্রান্সফর্ম হয়ে বিভিন্ন ধরনের রোগবালাই আমাদের শরীরে দেখা দিতে পারে আর কি, দেখা দেয়। শরীরেরও নিজস্ব কিছু প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা দিয়ে শরীর ধরেন যে এটাকে প্রতিনিয়ত রক্ষা করার চেষ্টা করে আর কি। তারপরেও যখন পারে না তখনই আমাদের রোগবালাই দেখা যায়, তার জন্য কিছু উপসর্গ আছে। কিন্তু এই রোগবালাই এর কারণেই কিন্তু যদি এটা খুব জটিল আকার ধারণ করে তখনই মানুষের মৃত্যু হয়। কিন্তু এইটা থেকে বাঁচার জন্য, এই যে ধরেন পুরো মানব জাতিকে রক্ষা করার জন্য আমাদের যে ওষুধের যে প্রয়োজন হয়, একটা নতুন ওষুধ, নতুন একটা রোগ যখন আসে আমরা যেহেতু জানি না, তো এইটার জন্য আমাদের নতুন ধরেন ওষুধের আবিষ্কারের দরকার হয়। এবং এটার পিছনে একটা কিন্তু দীর্ঘ মানে সময় ধরে এটা কাজ করতে হয়। এটা অনেক
ধরনের লোক বা এর সাথে ধরেন ফাইন্যান্সিয়াল বিভিন্ন ধরনের বিষয় জড়িত আছে। প্রথমে আমি যেটা বলবো যে ধরেন প্রথম জিনিস যেটা যে একটা ওষুধ আবিষ্কার করার জন্য যেটা ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে, যে একটা ধরেন যে সরকারের বা ধরেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বড় বড় আছে, তাদের কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আছে এখানে। তো তারা ধরেন প্রথমে ইনভেস্ট করে নতুন রোগের যে চিকিৎসার সাথে যারা জড়িত আছে তাদেরও কিন্তু দীর্ঘ একটা এখানে মানে ধৈর্য, মেধা, শ্রম বা পরিশ্রম যেটা বলে স্যাক্রিফাইস, এগুলি কাজ করে দীর্ঘ 10 বছর 15 বছর গবেষণার পরে এই জিনিসটা আহ, যদি সাকসেস হয় তখনই এটা কিন্তু মার্কেটে আসে আর কি। এটা এই আসলে দীর্ঘ একটা সময়টা লাগে কেন দীর্ঘ সেটা যে দীর্ঘ সময় ধরে ধরেন এটা এটা চলে, কারণ এটা তো ধরেন যে আপনার আহ, আহ, নতুন ওষুধটা তো আলটিমেটলি ধরেন মানুষের শরীরে মানে প্রয়োগ করা হয়, তো মানুষ শরীরে যাওয়ার আগে ধরেন এটার সেফটি আছে, এফিকেসি আছে, মানে কতটুকু কাজ করতেছে, এটা আসলে সুইটেবল কিনা, বিভিন্ন ধরনের পথ পরিক্রমা পার করেই কিন্তু আপনার এখানে যেতে হয় আর কি। আহ, এখানে একটা প্রশ্ন প্রথমে করতে চাই, ধরেন আপনারা যখন যারা গবেষণা করেন, আপনারা আসলে গবেষণার ক্ষেত্রটা মানে কোনো বিষয়টা অনুসন্ধানী ধাপ বা আপনারা যখন কোনো ওষুধ নিয়ে গবেষণা করার চিন্তা করছেন, এই বিষয়টা আসলে কিভাবে মানে মূল সাবজেক্ট অর্থাৎ কোনটা নিয়ে গবেষণা করবেন বা কি করবেন, সেইটা আসলে এই ধাপটা কিভাবে বাছাই করেন বা এইটা কিভাবে চিন্তা করেন, আহ, কিসের উপরে ভিত্তি করে? এবং এই সবচেয়ে বড় কথা একটা এই যে গবেষণা আপনার শুরু করলেন, সেই গবেষণাটা কি আসলে সব গবেষণায় কি সফল হয়? এই দুটো বিষয় যদি বলতেন। আচ্ছা, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনি খুবই একটা ইন্টারেস্টিং মানে সাবজেক্ট সামনে নিয়ে আসছেন। হ্যাঁ, গবেষণার ক্ষেত্রে ধরেন নতুন একটা কথার কথা আপনি যদি চিন্তা করেন যে করোনার মতন একটা মানে নতুন যে রোগ আসছে সেটার সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না, এরকম যখনই একটা নতুন রোগ আসে প্রথমেই কিন্তু আপনার রোগের আহ, কারণটা আমরা মানে একজন গবেষকের প্রথম দায়িত্ব হলো রোগের কারণটা বের করা, কেন এই রোগটা হচ্ছে, এই সাথে কি মানে ওই নতুন যে জীবাণুটা ঢুকতেছে সেই জীবাণুর ধরেন যে আপনার ক্যারেক্টারিস্টিক্স কি, তার বিভিন্ন ধরনের জেনেটিক অ্যানালাইসিস থেকে শুরু করে এবং এর মানে এই ধরেন যে ওই জীবাণুর কোন জেনেটিক মানে উপাদানটা মানে কোন পোর্শনটা ধরেন এর জন্য যাই প্যাথোজেনেসিসের জন্য রোগ তৈরি করার জন্য, এই জিনিসগুলো প্রথমে বাহির করা হয়। মানে মোটা দাগে যেটা বলা হয় সাধারণ মানুষের জন্য যদি আমি বলতে চাই সেটা হলো যে কারণটা বের করা হয় প্রথমে, তারপরে কারণটা বের করার পরে এখন এটাকে কিভাবে ধরেন যে প্রিভেন্ট করা যায়, মানে এই যে কারণটা হচ্ছে এই কারণটার কারণে যে রোগটা হচ্ছে এই রোগটাকে এখন কিভাবে মানে ধরেন যে প্রতিরোধ করা যায় বা ট্রিটমেন্ট করা যায় আর কি, চিকিৎসা দেওয়া যায়, সেই জন্য ধরুন দরকার আপনার কি দরকার হলো আপনার ওষুধ আর কি। তারপরে যায় ধরেন ওষুধে তো প্রথম যে মানে আপনার এই এই যে ওষুধ তৈরির গবেষণার সাথে ধরেন যে আপনার 6টা ধাপ জড়িত আর কি। তো প্রথম ধাপটাই হলো আপনার অনুসন্ধানী ধাপ, সেই ধাপে আপনার প্রথমে আপনার রোগের কারণটা আপনি জানলেন, জানার পরে আপনার ধরেন মেডিসিন আর কি। তো মেডিসিনের ক্ষেত্রে সাধারণত আপনার ওষুধগুলো আপনার খুব ক্রুড এক্সট্রাক্ট থেকে আসে, সেটা আপনার প্ল্যান্টস থেকে আসতে পারে, উদ্ভিদ থেকে আসতে পারে। এখন ধরেন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করছে, এখন ধরেন সিনথেটিক ভাবে তৈরি করা যায়, কৃত্রিম ভাবে তৈরি করা যায় আর কি মলিকুল। এটা ধরেন মলিকুল বা ধরেন ওষুধের উপাদানটা আপনার তৈরি করা হলো, তৈরি করার পরে এটা আপনার প্রথমে ল্যাবে, যেটা আমরা বলি যে ইনভিট্রো বলে, মানে ল্যাবের ভিতরে আপনার এটা পরীক্ষা করা হয়। ধরেন কিছু মানে কালচার কিছু সিস্টেম আছে, যে সিস্টেমে আপনার হিউম্যান সেল টেল নিয়ে কোষ নিয়ে ওখানে কাজ টাজ করা হয়, ওখানে দেখা হয় প্লেটের ভিতরে দিয়ে যে এই ড্রাগগুলো কাজ করতেছে কিনা ঠিক মতন। এটা যখনই হয় সাকসেসফুল হয়ে যায় তখনই আপনি প্রিলিমিনারি ভাবে বলতে পারবেন যে ঠিক আছে আমি মোটামুটি আমাকে এখানে সাকসেস হয়েছে, তখন আপনি সেকেন্ড ফেজে যাওয়ার সুযোগ হয়ে যায় আর কি। সেকেন্ড ফেজটা বলা হয় যে আপনার প্রিক্লিনিক্যাল ফেজ। প্রিক্লিনিক্যাল ফেজে ইউজুয়ালি শুরুতে আপনার খুব স্মল অ্যানিমেলের উপরে করা হয়, ছোট ছোট মানে যন্ত্রের উপরে, যেমন আপনার ইঁদুর আছে, র্যাবিট আছে, মানে খরগোশ, এটার উপর করা হয়। এখানে মেনলি যে ডাক্তার দেওয়ার পরে তাদের ধরেন যে ব্লাডে
লেভেলটা দেখা হয় যে আদৌ তার ব্লাড লেভেলে সে ড্রাগগুলো রিস্ক করতেছে কিনা, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার বডির সিস্টেমিক যেই মানে চালিকা শক্তি সেটা হলো ব্লাড এবং লিম্ফ নোড দিয়ে যায় আর কি, ব্লাডের মেন আর কি। তো ওখানে দেখা হয় যে ব্লাডে যদি তার অপটিমাম লেভেল থাকে তখন আমরা দেখি যে এটার আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা বা কতটুকু প্রিভেন্ট করতে পারছে বা সাইড ইফেক্টটা কত, যে আপনি দিলেন একটা ওষুধ দিলাম আমার প্রতিরোধ করতেছে ঠিক, কিন্তু সাইড ইফেক্ট এত বেশি যে ওই সাইড ইফেক্টের কারণে হয়তো দেখলো অ্যানিমেলটা মারা যাচ্ছে। মানে তো এই জিনিসগুলো আপনার প্রিক্লিনিক্যাল স্টেজে প্রথমে দেখা হয়। প্রথমে প্রিক্লিনিক্যাল স্টেজের আবার আপনার দুইটা ভাগ, একটা হলো স্মল অ্যানিমেল উপরে, তারপরে আপনার লার্জ অ্যানিমেলের উপর করা হয়, বড় বড় পশুর উপর। তারপর এটা যদি সাকসেস হয় তখন আমরা যাই ইউজুয়ালি বড় ধরনের প্রাণী, যেমন ধরেন ইউজুয়ালি মানকির সাথে করা হয়। মানকির মানে জেনেটিক স্ট্রাকচার কিন্তু অনেকটাই সিমিলার হিউম্যানের সাথে আর কি, মানুষের সাথে। এটা করা হয়, ওখানে ধরেন যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা হয়, তারপরে ধরেন যে কতটুকু কাজ করতেছে সেটা দেখা হয়, তারপরে ধরেন যে মানে এই এই লং টার্ম ধরেন এই বড় যন্ত্রের উপরে ধরেন লং টার্ম কোনো ইফেক্ট আছে কিনা এগুলি দেখা হয়। দেখার পরে যদি মনে হয় যে না এই ওষুধগুলো ধরেন যে আপনার কার্যকর আর কি, এটার প্রতিরোধ ক্ষমতা আছে, তারপরে ধরেন যে রোগ নিরাময়ের ক্ষমতা আছে, পাশাপাশি ধরেন যে পার্শ্ব প্রতিক্রিয়া, নিরাপত্তা, এই সবকিছু দেখার পরে যদি মনে হয় যে না এটা ফিজিবল, এটা ওষুধটা ধরেন যে সব দিক দিয়ে মোটামুটি ম্যাচ করতেছে, তখন রিসার্চাররা বা গবেষকরা তখন চিন্তা করে যে এটা হলো হিউম্যান ট্রায়ালে হয়তো মানে যাওয়ার জন্য পসিবল। এই যে হিউম্যান ট্রায়ালে যখন যায় সেটা বলে ক্লিনিক্যাল ট্রায়াল। তো ক্লিনিক্যাল ট্রায়ালের আপনার ক্লিনিক্যাল ট্রায়ালের ইউজুয়ালি আপনার 4টা ফেজ আছে। প্রথম ফেজটাই কিন্তু আপনি খুবই মানে চ্যালেঞ্জিং, কারণ প্রথম ফেজে যখন হিউম্যান একটা নতুন ড্রাগ বা ভ্যাকসিন যেটাই যাক না কেন, তার আগে কিন্তু হিউম্যানের উপরে যেহেতু কাজ করার কোনো ইয়া নাই, মানে কোনো ডেটা নাই। ও আর একটা জিনিস আমি এখানে বলি, এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জিনিস বলা উচিত, যেটা হলো ধরেন আমাদের সাধারণ যারা আমরা আছি তারা হয়তো জিনিসটা সম্বন্ধে অতটা অবগত না। সেটা হলো যে আপনি যে যে প্রত্যেকটা ফেজে যে কাজ করতেছেন এই কাজের ডেটাগুলো কিন্তু আপনি খুবই মানে হাই প্রোফাইল বা যেগুলি আপনার আপনি যেহেতু জার্নালিজমের সাথে জড়িত আপনি জানেন যে মেডিকেল প্রফেশনের মানে বা যে কোনো প্রফেশনের আপনার কোনো রিসার্চ করলে সেটা কিন্তু পাবলিশ করতে হয়, এবং পাবলিশড এই ডেটাগুলো আপনি দেখেন পাবমেডে কিন্তু আপনি পাবেন। হাই প্রোফাইল বলা হাই ইম্প্যাক্টের জার্নালে আপনি পাবলিশ করতে হয়। পাবলিশ করার পর ওইখানে যখন অ্যাকসেপ্ট হয় ওই ডকুমেন্টসটাই কিন্তু আপনার সেকেন্ড ফেজে যাওয়ার জন্য কাজ করে। তার আগে আপনি যদি আমি মুখে যদি আমরা যদি বলি যে কাজ করছে, এটা কিন্তু ধরেন যে আপনি, কারণ প্রত্যেকটা স্টেপে তো আপনার পারমিশন বা এই যে ফাইন্যান্সিয়াল যে যে জিনিসগুলো বললাম যে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি যে যেখানে যাবেন তাদেরকে যদি ডেটা না দেখাতে পারেন ওরা কিন্তু আপনাকে ইয়ে করবে না, মানে এই যে ইনভেস্টমেন্টের। আচ্ছা, এই জায়গায় আমি একটু আপনাকে একটু ইন্টারেক্ট করে প্রশ্ন করতে চাই। সে যে এই যে ডেটা দিলেন, এই যে পাবলিশড হলো, ওরা ওদের বিষয়টা আসলে ওরা কিভাবে বুঝে যে আপনি যে ডেটাগুলা দিচ্ছেন সেই ডেটাগুলা যে ওরা সঠিক ভাবছে বা ঠিক হচ্ছে, এটা বোঝার সিস্টেমটা কি, তারা আচ্ছা, এটা এটা কোনটা এটা ফলো করে? হ্যাঁ, এটা এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এটা ধরেন যে সাধারণ মানুষের জন্য একটু কমপ্লিকেটেড যদিও। তো এটার যেটা জিনিস হলো, মানে আমি মোটা দেখে খুব ছোট করে আমি যেটা বলি সেটা হলো যে আপনি যখনই একটা আম, উম, বিভিন্ন ধরনের ধরেন যে আহ, আপনার এই যে পাবলিকেশনের বিভিন্ন ধরনের মিডিয়া আছে, কিন্তু আপনি যখনই পাবমেড আইডি আছে যেই মানে জার্নালগুলো যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, বড় বড় জার্নাল, সেই জার্নালে কিন্তু পাবলিশ করা খুবই কঠিন। সেটা যেটা হলো যে ওখানে আপনি যখন পাঠাবেন ওরা কিন্তু ব্লাইন্ডলি ধরেন যে কথার কথা যে আপনি জার্নালিজম করতেছেন, মানে হেলথ রিলেটেড, আপনার যে হেলথ জার্নালিজমের তো কিছু ধরেন পায়োনিয়র লোক আছে, কিছু ধরেন খুবই ধরেন আমরা বলি যেটা হলো ফাদার অফ ধরেন হেলথ জার্নালিজম, তারা তো অনেক জানে, তাদের অভিজ্ঞতা অনেক। এই ধরনের তিনজন ব্লাইন্ড মানে তারা মানে এই কাজের সাথে ধরেন কোনো বায়াসনেস নাই, এই ধরনের লোকের কাছে তারা পাঠায় ব্লাইন্ডলি। তখন তিনজন লোক ওটা পড়ে দেখে তাদের বিভিন্ন ধরনের ক্রিটিক দেয়। ধরেন আপনার
সেই জিনিসগুলো তখন যে এডিটোরিয়াল বোর্ড যেটা আছে, ধরেন একটা জার্নালের এডিটোরিয়াল বোর্ডে তখন আসে, তো বোর্ডে অলরেডি অ্যাসাইন করা থাকে, ঠিক আছে এই পেপারটা বা এই টপিকসটার যে মাস্টার তার সে তাকে দিয়ে একটা বোর্ড করতাম, তোরা ওই ধরেন যে ওই ক্রিটিকগুলো সব নেয়, ওই তিনজন রেফারির সব ধরনের কমেন্ট টমেন্ট নেয়, পজিটিভ নেগেটিভ যত কিছু আছে, বা কোনো কিছু জায়গাতে যদি কোয়ারি করে যে এই ডেটাটা কিভাবে আসলো, বা এইটাতে আর একটু কিছু করলে মানে আরো অ্যাডভান্স হওয়া যায় কিনা, বা এই ধরনের কোশ্চেন, অনেক ধরনের কোশ্চেন অ্যারাইজ করে। ওই কোশ্চেনগুলো তখন কিন্তু আপনার রিটার্ন করে যে গবেষণা করতেছে তার কাছে। একটা জার্নাল কিন্তু আপনার সাবমিট করলেন আর পাবলিশ হয়ে যায় তা না, কিন্তু এটা পাবলিশ হতেও 6-7 মাস 1 বছর লেগে যায় আর কি। তখন আপনি দিলেন, তখন ওরা ওই যে জিনিসগুলো, ওই কোশ্চেনারিজ গুলো ধরেন যে গবেষকদের কাছে পাঠালো, গবেষক ওইটা আবার দেখলো, দেখে টেকে ধরেন ওই অনুপাতে আবার কাজ করলো, করে ডেটা করে, এরকম ধরেন 3-4-5টা স্টেপ বিভিন্ন জায়গাতে চেক পয়েন্টে চেক হওয়ার পরে কিন্তু ফাইনালি যে অ্যাকসেপ্টেন্সটা হয়। তখন ওইটা যেহেতু ওই জার্নালগুলো অলরেডি ইম্প্যাক্ট জার্নাল, অলরেডি ওয়ার্ল্ডের ওরকম বোদ্ধা লোকজনই মানে ওটার এডিটোরিয়াল বোর্ড বা এগুলি করে, তখন ওইটার একটা ধরেন যে কি বলে মানে বাস্তব সত্যতা বা যেটা হয়, আমি বাংলায় ওইভাবে ইয়ে করতে পারতেছি না, ধরেন ওই লেভেলে যখন যায় তখন পাবলিশ হওয়ার পরে তখন ওই ডেটাগুলো আপনি যখন সাবমিট করবেন তখন ওইটা আপনার অ্যাকসেপ্টেড। এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড আর কি রিকগনাইজড একটা সিস্টেম আর কি। মানে হলো তখন, মানে তার মানে হলো তখন আপনি ডেটাটা পাবলিশ হলো মানে ওই স্টেপটা শেষ হলো রাইট, আর কি। রাইট। আপনার ডেটাটা পাবলিশড হলো ওই, এবং আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার আছে, এই যে ধরেন যে গভর্নমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বিভিন্ন ধরেন যে ফাউন্ডেশন যে আপনাকে যে টাকা যে ইনভেস্ট করতেছে বা আপনাকে ভলেন্টারিলি যে টাকাটা দিতেছে, ওদেরকেও কিন্তু আপনি ডেটাগুলো দিতে হয়। আপনি যদি এই টাকাটা কিন্তু একবারে আসে না, এই যে আপনি ধরেন যে 10 থেকে যে 15 বছরের যে আপনার যে শ্রম, এটা কিন্তু আপনার টাকাটা একবারে কিন্তু দেয় না, ওটা কিন্তু ফেজ বাই ফেজ আসে। ধরেন যে আপনি প্রথমে 2 আচ্ছা, বছরের জন্য এই দিল, তো জি তখন যদি আচ্ছা, আপনি এইখানে ওই এই 2 যে এক বছরের একটা যে আপনার ফেজ ডেটাটা শেষ ওদের করতে আপনার কেমন সময় লাগে? আ- না, যেটা বলছেন যে এক একটা ফেজ শেষ করতে এই যে পাবলিশড হওয়া, গবেষণা করা কেমন সময় লাগে আর কি? এটা ইউজুয়ালি যে আপনার প্রথম ফেজ যেটা আর কি, যেটা আমি বললাম যে অনুসন্ধানী যে ফেজটা আর কি, এইটাতেই সময়টা লাগে। এখানে ধরেন যে অ্যাটলিস্ট 2-3 বছর লেগে যায়, 3 বছর 5 বছরও লাগে। আপনার এটার টাইমিংটা ওইভাবে অ্যাবসলুটলি আপনাকে বলা যাবে না, তবে আমি একটা মানে উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারি। ধরেন যে যখন একটা ছেলেকে পিএইচডি তে নেয়, পিএইচডি কোর্সগুলো ইউজুয়ালি 4 থেকে 5 বছর তারা একটা প্রজেক্ট কমপ্লিট করে, এই যে অনুসন্ধানী ফেজের প্রজেক্টগুলো তারা কমপ্লিট করে। তো ধরেন অ্যারাউন্ড 3-4 ইয়ার্স লেগে যায় আর কি। তারপরে আপনি এই যে আমি যেটা বললাম যে ইন বিটুইন আপনাকে ডেটাগুলো যখন আপনি দিবেন, গভর্নমেন্টে দিবেন বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা যে ফাউন্ডেশন আপনাকে, তখন ওরা যদি কনভিন্স হয় তখন ওরা বলবে যে ঠিক আছে তোমাকে আরো 2 বছরের জন্য আমরা এক্সটেন্ড করলাম, তখন আপনি প্রি ক্লিনিক্যাল ফেজটা শুরু করলেন, ওখানকার ডেটাটা পাবলিশ হলো, তখন আপনি দিলেন, দেওয়ার পর সবকিছু দেখার পরে তখন ক্লিনিক্যাল ফেজে যাবে। ক্লিনিক্যাল ফেজের সাথে তো যেটা হলো যে আপনার নট অনলি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা মানি জড়িত না, এটার সাথে আপনার রেগুলেটরি কিছু সিস্টেম আছে আর কি। ধরেন আমেরিকাতে যেটা এফডিএ করে আর কি। তো প্রথম ফেজটা যেটা সেটাই খুবই চ্যালেঞ্জিং, মানে ক্লিনিক্যালের প্রথম ফেজ যেটা বলা হয়, সেইখানে আসলে যেহেতু হিউম্যানের উপর কাজ হয় নাই, সেখানে ধরেন মানুষদেরকে আগে থেকে মোটিভেট করতে হয় যে এই ড্রাগটা যদি মার্কেটে আসে হিউম্যানিটির জন্য কত কাজ করতে পারে, এটার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তুমি যদি উইলিংলি করতে চাও, আমরা অ্যানিমেলে দেখছি এখানে নাই, তারপরেও যেহেতু দুইটা ভিন্ন পিসিস, তো এইখানে ধরো রিস্ক থাকতেই পারে। এখন তুমি এইভাবে ধরেন একটা মোটিভেশন করার পরে ধরেন ইনিশিয়ালি যদি 10-15 জন যদি পাওয়া যায়, ইনিশিয়াল ফেজে ইউজুয়ালি 8-10 জন হলেই হয় আর কি। হ্যাঁ, করার পরে এইটা আপনি এইটা যদি ওইটা এইটা কার্যকর, আপনারা, হ্যাঁ, এটা আপনারা কিভাবে ধরেন একজন মানুষকে যে এই যে মোটিভেট করা বা প্রথমে চয়েস করলেন, এটা আসলে এটার কোনো নিয়ম আছে কিনা? যে ধরেন আপনি কিছু মানুষকে সিলেক্ট করতেছেন, এই আচ্ছা সিলেকশনের কোনো নিয়ম এটার আছে হলো কিনা? নিয়ম যে যে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালে যদি আপনার প্রথম যেটা ফেজ ওয়ানে, সেটা হলো লোকটাকে হেলদি হতে হবে নাম্বার ওয়ান। আপনি যদি ধরেন কোমরবিডিটি থাকে বা আপনি অলরেডি সিক, আপনার ক্রনিক ডিজিজ আছে, ওই ধরনের লোকের নেওয়া হয় না। যেমন আমি একটাতে অংশগ্রহণ করছিলাম, আমি একেবারে প্রিলিমিনারি মানে প্রথম ফেজ আমি করি নাই, আমি ক্লিনিক্যালের সেকেন্ড ফেজে আমি একটা একটা ইয়াতে অংশগ্রহণ করছিলাম, যেহেতু আমি ধরেন ইমিউনোথেরাপি নিয়ে কাজ করি, ইমিউনোথেরাপির একটা ড্রাগের আমি সেকেন্ড ফেজে মানে ইয়া করছিলাম, আমাকে বলার পরে আমি
ধরেন যে এই ধরনের যেহেতু আমি জিনিসটা সম্বন্ধে আমি জানি এটা রিস্ক আছে, তারপর আমি চিন্তা করছি যে ঠিক আছে যেহেতু রিকোয়েস্ট করছে আমি ধরেন চিন্তা ভাবনা করি এটা যে রিকোয়েস্ট করার সাথে সাথে যে একটা মানুষ ডিসিশন নিতে হয় তা না, তাদেরকে সময় দেয়, ফ্যামিলির সাথে কথা বলো, ইয়েটা করো, তুমি একটু পড়ো এটা সম্বন্ধে জানো, যারা তুমি যদি মনে করো যে তুমি হিউম্যানিটির জন্য কিছু হেল্প করতে চাও তুমি এখানে এনরোল করতে পারো আর কি। এনরোলমেন্টে ধরেন যে যেমন কিছু কিছু এনরোলমেন্টের ক্ষেত্রে কিছু আবার ইয়েও সিস্টেমও থাকে, ধরেন যে আপনার কিছু গিফট মানি বা বোনাস আছে এগুলো দেশে আর কি, যেটা ধরেন একেবারে পাওয়া যাচ্ছে না, তখন গভর্নমেন্ট হয়তো অনেক সময় বলতে পারে যে ঠিক আছে এটাতে করলে এই ধরনের ইয়াটি আছে, কিছু ইয়ে দেওয়া হয়, কিন্তু ইউজুয়ালি ধরেন যে সবাই ভলেন্টারিলি করে। এটা ধরেন এটা ইটস লাইক এ মোটিভেশন, ধরেন আপনি 5,000 জনের অ্যাপ্রোচ করলেন, করার পরে আপনি 10 জন বা 15 জন পেলেন, যখন প্রথম ফেজটা হয়ে গেলে তখন কিন্তু একটু ইজি হয়ে যায়। যে প্রথম ফেজ আপনি যখন আপনি সাকসেস হয়ে গেলেন, প্রথম ফেজে যায় যদি আপনি দেখেন যে এই ডোজগুলো ঠিক মতন কাজ করতেছে, তার পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো কম, সবকিছু যখন দেখা তখন আপনি যাই হলো সেকেন্ড ফেজে ইউজুয়ালি কাপল অফ 100 থাকে, ধরুন 100-200 লোকের উপরে আপনি করা হয়, একই জিনিস দেখা ওইখানেও দেখা হয়, দেখা হওয়ার পরে যদি দেখা যে না এখানে পার্শ্ব প্রতিক্রিয়া কম বা এই ড্রাগটা অনেক সেফটি পার্শ্ব প্রতিক্রিয়া, তারপর কাজ ঠিক মতন করতেছে, এগুলি সবই দেখা হয়। দেখার পরে যখন থার্ড স্টেপে যখন যাওয়া হয় ওষুধটা, আর এই এই প্রত্যেকটা স্টেপই কিন্তু আপনার যে রেগুলেটরি যে সংস্থাটা আছে আর কি, তারা কিন্তু এগুলি একটু এগুলি তাদেরও মনিটরিং এ থাকে থাকে প্লাস আপনাকে ওই যে প্রত্যেকটা স্টেপের পর পর আপনার ডেটাগুলো পাবলিশ করতে হতেছে, সব জায়গায় দিতে হতেছে। থার্ড স্টেপে যা ধরেন অনেক লোকরে এনরোলমেন্ট করা হয়, যে ধরেন কয়েক হাজার, করার পরে ওইখানে যদি ধরেন যে ড্রাগটা খুব ভালো মতো কাজ করে, তার পার্শ্ব প্রতিক্রিয়া যদি কম থাকে, সেফ থাকে, তখন আপনার জিনিসটা, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনি একেবারে রিয়েল একটা ওষুধ মানে আবিষ্কার করছেন, এটা ধরেন আপনার ইয়াতে যাচ্ছে। তার আগে ধরেন কিছুটা আপনি বলতে পারেন হয়েছে, কিন্তু স্টিল ধরেন যে ওইটা যে আসলেই ক্লিনিক্যালি বা মানুষের শরীরে প্রয়োগযোগ্য কিনা এটা বলা কিন্তু আসলে কঠিন। তো ওই জন্য একটা ধাপে বাদ দিয়ে আপনি আর এক ধাপে যেতে যেতে পারবেন না, প্রত্যেকটা ধাপই কিন্তু এখানে ইম্পর্টেন্ট আর কি। তাহলে এই যে বললেন যে আপনার এফডিএ একটা অনুমোদন দিল ফাইনাল স্টেপ পরে, এরপরে কি ওই ওষুধের আপনার আপনার বানানোর বা উদ্ভাবন যেটা হলো সেটা কি শেষ হয়ে যায় না না, নাকি এরপরেও আপনার মনিটরিং আপনার থাকে? হলো ইনিশিয়ালি ধরেন ওষুধটা ফুললি মার্কেটে আসার জন্য আপনার এই যে ক্লিনিক্যাল যে স্টেপ আছে, স্টেপের হলো চারটার মধ্যে তিনটা যদি হয়ে যায়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 বলে একটা স্টেপ আছে। ইউজুয়ালি এটা ধরেন যে ফেজ 4টা আপনার এটা একটা লং স্ট্যান্ডিং, মানে অনেক দিন ধরে চলে ফেজ 4, কারণ একটা ড্রাগ আপনি দেখেন ওষুধ কিন্তু আমরা আপনি যদি নর্মালি যদি দেখেন, মানে আমি যদি নর্মাল ধরেন যে আমরা এর সাথে জড়িত না, আমরা ওষুধটা মানে কিভাবে ইউজ করি, আপনি যদি ওইখানে যান একটু একটু পিছনে যদি যান তাহলে এটা বোঝার সুযোগ। ওষুধটা কিন্তু দুই ভাবে ইউজ হচ্ছে, একটা হলো আপনি অ্যাকুইট প্রবলেমের জন্য, ধরেন আপনার জ্বর হয়েছে আপনি প্যারাসিটামল খেলেন, রাইট, আপনার ব্যথা হয়েছে আপনার হয়তো ভলটারিন ট্যাবলেট খেয়ে ফেললেন আর কি, এনেছে আপনি শেষে, এগুলি কিন্তু সবই শর্ট টার্ম, আপনি একবার খেলেন বা দুইবার খেলেন বা আপনি বডিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আপনি 7 ডেজের অ্যান্টিবায়োটিক খেলেন, খেয়ে কিন্তু শেষ। কিন্তু কিছু ক্রনিক ডিজিজ আছে, রাইট, ধরেন ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, তারপরে ধরেন যে কিডনি ডিজিজ আছে, লিভার ডিজিজ, ক্রনিক ডিজিজ যেটা, সেটার জন্য কিন্তু আপনি মানে বলে যে মৃত্যুর আগ পর্যন্ত আজীবন খেতে, লং পিরিয়ড, রাইট। তার মানে ওষুধটা কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো কিন্তু দুই ভাবে ইউজ হচ্ছে। কিছু ড্রাগ আছে ধরেন যে অ্যাকুইট ইয়ার জন্য ইউজ করছে, শর্ট টার্মের জন্য, কিছু ড্রাগ লং টার্মের জন্য, ক্রনিক। তো এখন যেহেতু যে ড্রাগগুলো ক্রনিক ইউজ হয় সেই এই জন্য যখনই একটা ড্রাগ হয় তখন কিন্তু ওই ড্রাগের আবার লং টার্ম ইফেক্টটা বডিতে কি আছে সেটা দেখার জন্য কিন্তু আপনার করতে হয়, এই যে আরেকটা রিসার্চ বলে, সেটাই হলো ফেজ 4 যখন আপনি দিবেন, দেওয়ার পরে লং টার্ম মানে শর্ট টার্ম কিছু ইফেক্ট আছে, কিছু জিনিস আছে লং টার্ম। যেমনি ধরেন আপনাকে একটা জিনিস আমি বলি যে ধরেন আপনি একটা মিষ্টি খেলেন আর কি, হ্যাঁ, একটা মিষ্টি খেলেন, ধরো ডায়াবেটিস কথার কথা যে আপনার 0.5 বাড়লো আর কি, আপনার 2টা মিষ্টি খেলে কিন্তু বেশি বাড়বে, 3টা খেলে প্রত্যেকদিন যদি আপনি একটা খান,
প্রতিদিন ৩টা করে খান, এরকম বেশি, বেশি খেতে আস্তে, আস্তে বাড়তে থাকে। তো এরকমও ওই ওষুধের ক্ষেত্রেও সেটা। যেন আপনি মানে প্রত্যেকদিন যেহেতু ইউজ হচ্ছে, তো প্রত্যেকদিনই ওর যে মিনিমাম প্রত্যেকটা ড্রাগেরই সাইড ইফেক্ট আছে। তো ওই সাইড ইফেক্টটা ধরেন accumulate হতে ধরেন যে ১ মাস পরে যে ওইটার হয়তো সাইড ইফেক্টটা একটু বেশি হয়ে যাবে আরকি। তো এইজন্য আপনার এটা লং টার্ম আরকি আপনার এটা করা হয়। মানে এর মানুষের শরীরে ধরেন যে এর রোগ প্রতিরোধ ক্ষমতা, পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের যে ব্যবহার করতেছে, এটার কি ইয়েটা আছে, এগুলো কিন্তু মানে মনিটরিং করা হয়। মনিটরিং করার পরে সেগুলি কিন্তু আপনার এই যে প্রত্যেকটা ফেজেরই কিন্তু আপনার যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আপনার পাবলিশ করতে হয়। পাবলিশ করার পরে যদি দেখে যে লং টার্ম ধরেন ২ বছর ১ বছর পরে দেখছে বা ১ বছর পরে দেখছে যে না ড্রাগটা সেফ, তখন ধরেন যে আপনার এটা ইউজ হচ্ছে। কিছু আর ড্রাগের প্রত্যেকটা ড্রাগেরই কিন্তু সাইড ইফেক্ট আছে। কিন্তু যখনই দেখবেন যে একটা ড্রাগ আবিষ্কার হচ্ছে, ওই ড্রাগটার অনেক সাইড ইফেক্ট আছে। কিন্তু ওই ডাক্তার তখন করে আরকি আপনার মানে আপনার বেনিফিট এবং দেখে যে আপনার এটা কতটা মানে শরীরের জন্য বেনিফিটেড হচ্ছে। ধরুন ক্যান্সার হয়েছে আপনার, এটা দিলে ক্যান্সার সেল আছে, কিন্তু ওর সাইড ইফেক্টটা ধরেন বেনিফিটটা ধরেন কথার কথা 70%, সাইড ইফেক্ট ধরেন 30%, তখন ডাক্তার অনেক সময় দেয়। কিন্তু যেহেতু কন্টিনিউয়াস প্রসেস চলতেছে রিসার্চ, ধরুন নতুন আর একটা ভালো ড্রাগ আসলো, সেটা দেখা হলো বেনিফিট 80% হলো, সাইড ইফেক্ট হলো 20, তখন বলবে যে ঠিক আছে আগেরটার দরকার নেই। তখন এই যে রেগুলেটরি যে সংস্থাগুলো আছে, এরা তখন বলবে যে ঠিক আছে আগেরটা দরকার নেই, এই ড্রাগটা তোমরা এখন থেকে মার্কেটিং করো। ধরেন এখন আপনাকে যদি আপনি যদি দেখেন আমাদের দেশে, আমি সিম্পল একটা ড্রাগ বলি যে ছোটবেলায় আপনি জানবেন যে আমরা কিন্তু প্রচুর হিস্টাসিন খাওয়া হইতো আমাদের, একটু সর্দি কাশি হলে হাঁচি টাচি দিলে হিস্টাসিন। এখন কিন্তু আর হিস্টাসিন ওই আহ, ওই ড্রাগটা কিন্তু এখন আর চলে না, কারণ তার প্রচন্ড সাইড ইফেক্ট মানে খালি আপনার ঘুম ধরে। কিন্তু এখন ধরুন নন সিডেটিভ মানে এই অ্যান্টিহিস্টামিন আসছে, যেরকম ধরেন আপনার টোফেন আসছে, তারপরে সিট্রিজিন, তারপরে এই ধরনের অনেক ভালো ভালো ড্রাগ আসছে। ওই জন্য হিস্টাসিনের ইউজ কিন্তু এখন কমে গেছে আর কি। তো এইটা ধরেন যখনই একটা নতুন ভালো আসে, তখন আগেরটা অটোমেটিক্যালি ফার্মাসিউটিক্যাল কোম্পানিরাও আপনার প্রোডাকশন কমায় আচ্ছা, দেয়। এই 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 এই- এই জায়গায় একটা প্রশ্ন জানতে চাই যে এই যে ড্রাগের যে একটার একই ধরনের ড্রাগের আলাদা আলাদা যে গবেষণা, এটা কি নরমালি ওই আপনারা যারা একটা ওষুধ নিয়ে গবেষণা করছেন তারাই করেন, নাকি আরো অনেকেই এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে? এটা এটা হলো একটা যে বিষয়। এটা এটা ধরেন জি। যে আপনার যে গবেষণার যে জায়গাটা, যখন একটা ওষুধ যে আপনার যেটা লং টার্ম বা শর্ট টার্ম ইউজের পরে যখন দেখা যায় যে এই সাইড ইফেক্টটা হয়, তখন হয় কি ওই মলিকুলের ওই অনেক অ্যানালাইসিস আছে আর কি, ধরেন সিকোয়েন্সিং আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, সবকিছু দেখা হয় যে এই মলিকুলটার কোন জায়গাটা ওইটাও ধরেন একটা ডিপ রিসার্চের ব্যাপার, যে এই পার্টটার কারণে হয়তো তার সাইড ইফেক্ট, তখন ওইগুলি আবার ধরেন যে ডিলিট করে ওই যে যেটা হলো আমি যেটা বললাম যে আপনি সিনথেটিক, এখন যে সিনথেটিক মেডিসিনের কনসেপ্টটা যখন বাড়ছে, তখন ওরা করে তখন ধরেন যে নতুন আর একটা ডিজাইন করলো, আর একটা মলিকুল ডিজাইন করলো আর কি, ডিজাইন করে ওটা দেখলো, দেখে দেখা যাচ্ছে যে ওই মলিকুলার ইফিকেসি আগের মতনই আছে, কিন্তু যেহেতু আপনার ওই যে সাইড ইফেক্টের ওই পোর্শনটা তারা ডিলিট করছে, ডিলিট করার পর দেখা যাচ্ছে সাইড ইফেক্ট কমে গেছে আর কি। তখন এই ওইটার পরে তখন ওই ওই যে কমে গেছে, যেটা আপনার ধরেন নতুন যে ডিজাইনটা যেটা হলো, ওই ডিজাইনের উপর বেসিস করে তখন ওরা ধরেন আর একটা ড্রাগ নিয়ে আসলো। এটার সাথে ধরেন যে যখন এই পর্যায়ে চলে যায়, তখন মেনলি এগুলির সাথে ধরেন বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে এখানে ইনভেস্ট করে, তারাই করে আর কি এই কাজগুলো। তা বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিন্তু নিজস্ব আপনার ওই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা সেকশনই আছে, কিন্তু বুঝছেন আমাদের দেশে হয়তো ওইভাবে আচ্ছা। নাই। কিন্তু আপনি যদি বাইরের দেশে যদি চল, ফাইজারের কথা যদি চিন্তা করেন, এরকম যারা বড় বড় আগের ওই যে নোভার্টিস, বিভিন্ন কোম্পানি যেগুলো আছে এখানে, যেরকম আপনার এই যে কি বলে মডার্না, এদের কিন্তু মানে আপনার এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই সেক্টর কিন্তু অনেক রিচ, এখানে প্রচুর সায়েন্টিস্ট বড় বড় লোকজন কাজ করে, যারা ধরেন যে এই যে আচ্ছা, প্রফেসর। এমনি আপনি যেটা বললেন যে নিজস্ব আছে, কিন্তু আপনারা যারা এই আমরা যে আপনারা কি আপনাদের ফান্ড কি এইসব মানে ফার্মাসিউটিক্যাল গুলো থেকে আসে, নাকি আপনারা হ্যাঁ, হ্যাঁ, কি ধরনের ফান্ড পান? এটা ধরেন যে রিসার্চের ফান্ড মেনলি আমেরিকার কথা আমি বলি, আমেরিকাতে মেনলি ধরেন যে এনআইএইচ বলে আর কি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটা ইজ থ্রু দ্য
ফেডারেল গভর্নমেন্ট, হ্যাঁ, ফেডারেল গভর্নমেন্টের ফান্ড সবচেয়ে বেশি, তারপরে স্টেটের গভর্নমেন্টেরও কিছু ফান্ড আছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইউজুয়ালি ফান্ডিং করে যখন দেখে যে একটা, ওই যে আপনাকে বললাম না যে ফেজ 2 যেটা আর কি, অ্যানিমেলের উপরে যখন আপনার ইয়া করলেন, করার পরে ওরা যখন দেখলো, বা ফেজ 1-এর দ্য রিসার্চ যখন মানে প্রথম ধাপে রিসার্চ হওয়ার পরে একটা মলিকুল আসলো আর কি, একটা মনে করে এটাতে কাজ হবে, তখন হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিরও অনেক সময় ওইটা ডিজাইনটা করে ওইটার একটা ধর্ম মলিকুলার একটা স্ট্রাকচার তৈরি করে, তখন বলে যে ঠিক আছে, এটাতে যেহেতু ল্যাবে পজিটিভ পাওয়া গেছে, আমরা কিছু তোমাদেরকে ফান্ডিং করবো, তোমরা এটা স্মল অ্যানিমেলের উপরে এক্সপেরিমেন্ট করে দেখো আর কি। সেই ক্ষেত্রে ওরাও কিছু ফান্ডিং দেয়, হ্যাঁ। তো ধরেন যে ওইখানে ইয়াটা হলো, তখন ওইটার ফান্ডিং এর কিছু শর্ত আছে। শর্তটা যেটা হলো যে ওই যে ওষুধ নেওয়া যে আপনি, ওরা যে আপনার প্রোডাক্টটা দিল, আপনি যে কাজ করতেছেন ওই প্রোডাক্টটার প্যাটেন্ট ওইগুলো ওদের, বুঝছেন? ওটা আপনার ইয়া, তো আপনার নিজে ধরেন আমাদের যেমনি এনআইওর অনেক প্যাটেন্ট ইয়ে আছে, জিনিসপত্র আছে, সেটা হলো এদের নিজস্ব আবিষ্কার হওয়ার পরে ধরেন ওরা প্যাটেন্ট করে আছে। কিন্তু যদি ফার্মাসিউটিক্যাল, তখন ওরা টাকা দিয়ে ওরা ইয়েটা করার পরে ডেটা আপনি পাবলিশ করলেন, সেগুলো আপনার নামেই হলো, কিন্তু ওদের যে ওই যে মানে টাকা দিছে ওরা, ওই যে ওষুধের যে প্যাটেন্ট এইগুলো ওদের, তখন ওরা ওই ডেটাটা নিয়ে ওরা তখন ধরেন যে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তারা হয়তো চেষ্টা করলো গভর্নমেন্টের সাথে, মানে বা এফডি এর সাথে হলো ইয়ে করলো আর কি, তারা যোগাযোগ করে ওরা যদি পারমিশন নিল, নেওয়ার পরে তখন ওরা আর এই রিসার্চের সাথে ধরেন যে একটা গ্রুপ তো জড়িত না, যেমনি আপনি প্রথম যেটা একেবারে প্রাইমারি যেটা কাজ, সেটা একটা গ্রুপ করে, তারপরে ধরে প্রি ক্লিনিক্যাল স্টাডির ধরেন ছোট অ্যানিমেলের উপরে একটা গ্রুপ কাজ করতেছে, বড় অ্যানিমেলের উপরে আরেকটা, সবাইকে একজন কিন্তু করে না এটা, বুঝছেন? এটা প্রত্যেকটা স্টেপে ভাগ আছে, কারণ একজনের পক্ষে করা সম্ভব না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে যখন ক্লিনিক্যাল ট্রায়াল চলে, বিশেষ করে হিউম্যান উপরে বা ধরেন বড় অ্যানিমেলের উপরে, তখন ধরেন খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিল গুরুতর, সেই ক্ষেত্রে আসলে কি করা হয়? তখন আপনার ওইটা স্টপ হয়ে যায়। যদি আপনি দেখেন যে স্মল অ্যানিমেলের থেকে আপনি শুরু করলেন, ওখানে খুব বড় ধরনের, তখন ওইখানে কিন্তু স্টপ। বা বিগ অ্যানিমেলের ক্ষেত্রে যা যদি হয়, বা এই অ্যানিমেলে খুব সাকসেসফুলি আপনার ইয়া করলেন, মানে অ্যানিমেলের এক্সপেরিমেন্টগুলো সাকসেসফুলি আপনার ওভারকাম করার পরে, যদি হিউম্যানে যাওয়ার পরে প্রথম ওই যে 10 জন যেটাই হোক বা 15 জন, সেখানে যদি ধরো হিউম্যানের উপর খুব সিভিয়ার সাইড ইফেক্ট হচ্ছে, বা এটার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, বা সেফ না, তখন আপনার ওইখানে স্টপ হয়ে যায়। মানে আপনার কারণ আপনি এই যে 10 বা 15 বছরের কথা যে বলা হয়েছে, এটার কারণটা হলো যে একটা জিনিস ধরেন যে কোনো স্টেপেই কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে, তখন আবার নতুন করে চিন্তা করে নতুন ডিজাইন করে ধরেন করতে হয়। যেমনি আপনি যদি ইয়ার কথা চিন্তা করেন, এই যে কিছুদিন আগে যে করোনার ভাইরাসের কথা যদি চিন্তা করেন, আপনি ওয়ার্ল্ডের সব দেশই কিন্তু ভ্যাকসিনের সাথে জড়িত ছিল, তাই না? ইন্ডিয়া বলেন, চায়না বলেন, তারপরে আমেরিকা বলেন, ইউকে বলেন, সবাই টাকা ইনভেস্ট করছে, সবাই করছে, ইভেন কি বাংলাদেশও মনে হয় করছে। বাংলাদেশের আমি দেখছিলাম পেপারে তখন যে ইয়ে পর্যন্ত ছিল আর কি, হ্যাঁ, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মনে হয় ইনভলভ ছিল, কিন্তু এটা আসলে কতটুকু কি আমি জানি না। তো এইটা দেখেন সবাই কিন্তু সাকসেস হয় নাই, সবাই একটা স্টেজে গেছে। যেমনি ধরেন যে ইভেন কি অ্যাস্ট্রাজেনিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে ওদেরটা কিছুটা ইউজও হয়েছে, ইন্ডিয়ান কিছু ভ্যাকসিন বাংলাদেশে ইউজ হয়েছে, চায়নারও হয়েছে, কিন্তু এগুলি ধরুন আলটিমেটলি আসা টিকে নেই, কারণ মানুষের শরীরে যখন দেওয়া হয়েছে, তখন কিন্তু এদের ইয়ে করতে পারে নাই, ইমিউন রেসপন্স হয় নাই, ভাইরাসকে প্রোটেক্ট করতে পারে নাই এইভাবে। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন করে রাখতে চাই আপনাকে, সেটা হলো যে যেমন আমরা দেখলাম করোনার সময় কিন্তু, মানে করোনা শুরু হওয়ার মাত্র 1 বছর না কতদিনের মধ্যেই মোটামুটি আমরা ইয়ে পেলাম, ভ্যাকসিন পেলাম। এইটা এত দ্রুত কিভাবে সম্ভব হলো? বা এই ইন্টারেস্টিং একটা জিনিস, করোনার যে ভ্যাকসিনটা, এটা কমপ্লিটলি একটা নিউ কনসেপ্ট, আপনি দেখছেন করোনার যে ভ্যাকসিন যারা আবিষ্কার করছে আর কি, তারা দুইজনই কিন্তু নোবেল প্রাইজ পাইছে, দুইজনই আমেরিকান, এরা হলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির রিসার্চ, এরা দীর্ঘদিন ধরে এই গ্রুপ কাজ করতেছিল এটার উপরে। তো আরএনএ নিয়ে যে আপনার নিয়ে ভ্যাকসিন করা যায়, এইটা ধরেন এই কনসেপ্টটা ধরেন যে প্রথম দিকে অনেকেই মানে ইয়া করতো না, যে এটা পসিবল না, এটা হলো প্রোটিন দরকার। এই বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার, মানে খুব সাধারণভাবে বলতেন, আরএনএ এর বিষয়টা আসলে এটা নিয়ে কি গবেষণা করতো বা কি জিনিসটা? আপনার ইউজুয়ালি ধরেন যে
আরএনএ হলো আরএনএ ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। প্রত্যেকটা প্রোটিন ধরেন ওই যে আরএনএ থেকেই আসে আর কি। হ্যাঁ, একেবারে ধরুন আপনি যদি একটা সেলের যদি ইয়াতে যান, আপনি যদি একটু রিকল করেন আপনার ধরেন ইন্টারমিডিয়েট লেভেলের যখন আপনার বায়োলজি টায়োলজি পড়ছেন, যে সেলের স্ট্রাকচারটা রিকল করেন, তো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম আর সেল মেমব্রেন, রাইট? তো নিউক্লিয়াসের ভিতরে প্রথমে আরএনএ থাকে আর কি। ওখান থেকে ধরুন সাইটোপ্লাজমে আসে ওটা সিনথেসিস হয়ে আপনার প্রোটিন হয়। তো প্রোটিনটা হলো একটা স্টেজ, সেই স্টেজে যেই আপনার যে কোনো আপনার বায়োলজিক্যাল ফাংশনটা করে আর কি একটা একটা মলিকুল, বুঝছেন? তো এটা আসা ধরেন যে আপনার সারফেসে, সেলের সারফেসে আর কি এক্সপ্রেস করতে। ওই জন্য আগে ধরেন যে যে ভ্যাকসিনগুলো যেটা ছিল, আপনি দেখেন আগের ভ্যাকসিন আইদার ওই প্রোটিনের এগেনস্টে করা হতো, না হলে যেটা করতো তারা ওই ভাইরাসটা নিয়ে হয়তো কিল করতো, বা এমন লেভেলে ইনঅ্যাক্টিভেট করা হতো যে ভাইরাসটা শরীরের ভিতরে দেওয়া হলে ওইটা যে কোনো মানে ডিজিজ করতে পারবেন, কিন্তু ওটা পলিফাই মানে ওটা আপনার রিপ্লিকেট করার পর ওর এগেনস্ট, যেহেতু এটা ফরেন বডি, তখন শরীরের আপনার যে ইমিউন সিস্টেম আছে সিস্টেমটা প্রাইম হয়ে থাকে আর কি। প্রাইম হয়ে থাকলে তখন যদি ওইটার ওই ভাইরাসটা যদি আবার বডিতে ঢুকতে থাকে, তখন ইমিউন সেল অ্যাটাক করে। ইমিউন সেলের যে অ্যাটাকে দুই ভাবে হয়, একটা হলো ডাইরেক্ট হয় যেটা টি সেল এনকে সেলের মাধ্যমে, আর একটা হলো আপনার ইমিউন সেল আছে বি সেল, সেটা অ্যান্টিবডি প্রডিউস করে, সেই অ্যান্টিবডিটা ওটাকে যে বাইন্ড করে আপনার কিল করে দেয় আর কি। তো এখন আরএনএর যেহেতু আপনার আরএনএর এটা মানে ওই মানে সিকোয়েন্স করে ওরা দেখছে যে এইখান থেকে ওখান থেকে ওরা মানে ওই ইয়াতে করছে, এই জন্য এটার কিন্তু আপনার অ্যানিম্যাল স্টাডিরও কিন্তু দরকার হয় না আর, বুঝছেন? আরএনএর ওই মলিকুল, ওইটার সুবিধা হলো যে মোর স্পেসিফিক, এর সাইড ইফেক্ট গুলো কিন্তু অনেক কম, বুঝছেন? ইটস মোর স্পেসিফিক। এখানে ধরেন যে একেবারেই মানে ওরা ওখান থেকে ওই আরএনএর ওই সিকোয়েন্সটা নিয়ে তারা সিনথেসিস করে এটা ধরেন যে আপনার ইয়ে করে দেখছে যে এটার ইমিউন রেসপন্সটা, এই জন্য এটা আসলে খুব দ্রুত হয়েছে। এই জন্য এটার জন্য ধরেন বিভিন্ন, যেহেতু এটার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম, মানে যেহেতু এটা ডাইরেক্ট আরএনএ থেকে আসতেছে, এই জন্য ধরেন যে এই যে কিছু কিছু মানে আপনার স্টেপ আপনার স্কেপ করতে পারছে তারা, যেহেতু আরএনএ ভ্যাকসিনটা আগে থেকে এটা নিয়ে কাজ হচ্ছিল। এটা তো কিছু ধরেন যে ইয়াটাগুলো আগে থেকে যে প্রিক্লিনিক্যাল বা যে ল্যাবের যে কাজগুলো, এগুলো তো আগে থেকে করা ছিল। তখন ওরা ওইখান থেকে ওই মানে ভাইরাসের যে যে ওইটা বলা হলো আপনার সারফেস প্রোটিন, ওইটার আরএনএটা নিয়ে ওরা করছে আর কি। এই জন্য ধরেন যে এটার সাইড এফেক্টটা যেহেতু কম, পাশাপাশি আপনার ওই যে একটা জিনিস আমি বললাম না যে ডাক্তাররা একটা ড্রাগ দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার আগে কিন্তু দুইটা জিনিস চিন্তা করে। একটা হলো যে আপনার বেনিফিটটা কতটুকু, যেহেতু কোনো জি। ট্রিটমেন্ট ছিল না, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ধরেন যে ইয়াটিয়া চালু হয়েছিল। এইটা ধরেন যে এই কারণে একটু র্যাপিডলিও জিনিসটা হয়েছে আসলে, এটা কারণ। কিন্তু আপনি যদি নর্মাল যে মানে ড্রাগ আবিষ্কারের যে প্রসিডিউর, এটা ফলো করতে গেলে এটা আসলে অনেক দিন লেগে যায়। আরএনএর যে ভ্যাকসিন যেটা, এটা আসলে একটা যুগান্তকারী আমি বলবো যে ইনভেনশন। এটা একটা মানে এই যে বায়োমেডিক্যাল রিসার্চের এটা একটা আমি বলবো যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, কারণ এটা আর কারণেই কিন্তু তারা নোবেল পাইছে আর কি, বুঝছেন? এটা ধরেন পুরো হিউম্যানিটির জন্য। এবং এখন ধরেন যে নতুন ভ্যাকসিন যেগুলি ধরেন মার্কেটে আসবে, দেখবেন যে ম্যাক্সিমাম আরএনএ বেসড আসবে, কারণ এই সিস্টেমটা যেহেতু অলরেডি আচ্ছা। প্রুভেন হয়ে গেছে, এটা যেহেতু সাইড ইফেক্ট কম, এটা ধরেন পার্শ্ব প্রতিক্রিয়া কম, সেফটি, এর ইফিকেসিটাও অন্য ইয়ার তুলনায় ভালো। তো এটা দেখবেন যে এরপরে ধরেন যে এটা এই আরএনএ ভ্যাকসিনটা এটা ধরেন মোর পপুলার হয়ে যাবে, এটা কারণ ওইটা একটা কারণ আর কি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে একটা ওষুধ উদ্ভাবনের ক্ষেত্রে তো একটা দীর্ঘ সময় এবং প্রচুর টাকার ইনভেস্টমেন্ট থাকে। তো যার কারণে আসলে কি এই যে ওষুধের দামগুলোও তো বাড়ে, এটা একটা ব্যাপার। তাহলে আরএনএ হলে তো নিশ্চয়ই ওষুধের দাম কমবে বা কিছু একটা। না, হ্যাঁ, আরএনএ কি শুধু ভ্যাকসিন নাকি ওষুধের ইয়েও হবে, অন্যান্য ওষুধ তৈরির ক্ষেত্রেও ব্যবহার হবে? এটা আর ধরেন যে আরেকটা বিষয় হলো যে এ, এটা নিয়েও কাজ হচ্ছে অনেক, এটা নিয়েও কাজ হচ্ছে, কিন্তু আমি যেহেতু ধরেন যে এখনো মার্কেটে ওইভাবে আসে নাই বা ওই ধরনের এটার ধরনের স্পেসিফিক্যালি আপনাকে ওইভাবে আমি বলতে পারবো না যে এটার ধরেন ওষুধ তৈরির ক্ষেত্রে কোন স্টেজে আছে, এটা আমি জানি না। তবে এটা নিয়ে কাজ হচ্ছে। তবে আপনার সাথে আমি একটা জায়গাতে একমত, যদি আরএনএ নিয়ে যদি করা যায়,
এটা অবশ্যই মানে টাইম অনেক দ্রুত সময় করা যাবে। সেখানে ধরেন যত টাইম যত শর্টেনিং হবে তত ধরেন যে খরচ কম হবে, অবশ্যই খরচ কম হবে। সেই ক্ষেত্রে ধরেন যে দামও কম হবে, কারণ আপনি যদি দেখেন আসলে এই যে করোনার ভ্যাকসিন যত চিপে পাওয়া গেছে, আগের ভ্যাকসিন ট্যাকসিনগুলো কিন্তু অতটা চিপ না। হ্যাঁ, অতটা জি। চিপ না কিন্তু। আর ওষুধের দাম বাড়ার কারণ হলো যে যে দীর্ঘ পরিক্রমার কারণে ধরেন প্রচুর ইনভেস্টমেন্ট আছে, এই কারণে ধরেন যে ওষুধের দাম একটু মানে যখন নতুন ওষুধ একটা আসে এটার দাম একটু বেশি থাকে, ওভার দ্য এবং টাইম এই এটা ক্ষেত্রে কমে। তো পাশাপাশি উন্নত বিশ্ব আসলে ঘটনা, উন্নত বিশ্ব যারা এগুলোতে ইনভেস্ট করে তারা কিন্তু আপনার এই যে থার্ড ওয়ার্ল্ডের গরিব দেশ যারা আছে তাদের জন্য কিন্তু সাবসিডাইজ করে। আপনি আমি জানি না আপনি জানেন কি না, একটা জিনিস এখানে আমি বলি। এই যে ধরেন আমরা ধরেন প্যারাসিটামল, কথার কথা সিম্পল ধরুন প্যারাসিটামলের কথাই বলি। ধরেন আপনি প্যারাসিটামলটা বাংলাদেশে যদি ৫ টাকা দিয়ে কিনেন, আমরা কিন্তু এখানে কিনি হলো $5 দিয়ে। বুঝতে পারছেন? এই যে ৫ টাকাতে ৫ টাকায় যে আমরা যে মানে বাংলাদেশ বা ধরেন থার্ড ওয়ার্ল্ডের দেশগুলো পাচ্ছে, এটাতে কিন্তু এই যে যে দেশে ওষুধটা আবিষ্কার হয়েছে সেই দেশের গভর্নমেন্টের কিছু সাবসিডাইজ ব্যাপার আছে কিন্তু। মাঝখানে দেখেন আমি আপনি দেখছেন কিনা পেপারে একটা জিনিস আসছিল যে বাংলাদেশে যদি এই যে ওষুধের যে সাবসিডাইজ এই জিনিসগুলো যদি উঠে যায় তাহলে ওষুধের দাম কিন্তু কয়েক গুণ, মানে ৩ না ৪ গুণ বেড়ে যাবে আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু ধরেন যে উন্নত বিশ্বের যেই দেশগুলোতে হচ্ছে, তারা ধরেন হিউম্যানিটির দিকেই হোক আর যেটাই হোক, মানে যেইভাবেই হোক তারা চিন্তা ভাবনা করে ওখানে কিন্তু সাবসিডাইজ করে। সাবসিডাইজের তার মানে মানিটা হলো যে কিন্তু আপনার, ফার্মাসিউটিক্যাল কোম্পানি লুজ করতেছে না, এটা গভর্নমেন্ট কিন্তু হেল্প করছে, গভর্নমেন্ট আচ্ছা সাইডে। আচ্ছা বুঝছি, তার মানে হলো যে মানে উন্নত দেশে গবেষণা হলেও অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোও চিকিৎসা ক্ষেত্রে আসলে চিকিৎসা পেতে খুব বেশি মানে ওয়েট করতে হয় না, বা তাদের আসলে খুব বেশি দেরিতে ওই চিকিৎসাগুলো পায় এরকম ব্যাপার না, বা ওষুধগুলো পায়। ওষুধটা হয়তো রাইট ওয়েতে আপনার আহ, সাথে সাথে যাওয়ার ক্ষেত্রে, কারণ এটির সাথে তো ধরেন প্রোডাকশন অ্যামাউন্ট চাহিদা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ধরেন একটা নতুন আসলে ধরেন যে কথার কথা আমেরিকাতে একটা ড্রাগ নতুন আসলে একটা ডিজিজের এগেনস্টে, তখন এদের এটা এটা স্বাভাবিক, এটা তো বুঝতেছেন যে এদের গভর্নমেন্ট তার পপুলেশনের উপরে তো প্রথমে তার তো ফার্স্ট প্রায়োরিটিটা থাকবে, এটা শেষ হওয়ার পরে তারা ধরেন যে অন্য জায়গায় দেয়। তবে ইউজুয়ালি যত তাড়াতাড়ি সম্ভব এটা যায় আর কি, ইউজুয়ালি তাড়াতাড়ি। তারপরেও ধরেন সাবসিডাইজ হওয়ার পরেও হয়তো দামটা এমন একটা লেভেলে চলে যায় যে আমাদের মতো গরিব দেশে যারা তাদের হয়তো অ্যাফোর্ড করার মতন ইয়ে থাকে না, তখন হয় কি তারা হয়তো দেখা গেল যে আপনার ট্র্যাডিশনাল আগের যে থেরাপিটা আছে সেটা শুরু হচ্ছে। তখন আস্তে আস্তে যখন দাম কমে বা আমাদের লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা ওই ড্রাগগুলো আসলে ম্যানুফ্যাকচার করার মতো তাদের ধরেন যে কি বলে আমি বলবো ইনফ্রাস্ট্রাকচার বা তাদের যে ফ্যাক্টরি ট্যাক্টরি যে ক্যাপাসিটি বা দক্ষতা ওই লেভেলের আছে কিনা, ওরা যখন ওইখানে নিয়ে যে প্রোডাকশনটা করে একই ফর্মুলা দিয়ে, তখন ধরেন মার্কেটের জিনিসটা ইজিলি হয়। কিন্তু টোটালি যদি এখন প্যারাসিটামল আপনি যদি কথার কথা আমেরিকান একটা কোম্পানির প্যারাসিটামল ওখানে বিক্রি করতে চান, তাহলে আমেরিকান যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওরা সাবসিডাইজ হলেও তো আমাদের দেশের কোম্পানি করলে যেই লেভেলে আপনি কিনতে পারবেন ওই লেভেলে কিন্তু কোনোভাবে রিচ করা সম্ভব না আর কি। এটা বিভিন্ন ধরেন জিনিস পর্যায় বা প্রক্রিয়া বা বিভিন্ন কিছুর সাথে জড়িত আর কি। এটা ধরেন যে শর্টকাটে এক কথায় আর কি বলা অতটা মানে ইয়া না যে আচ্ছা, যে এই আরেকটা অনেক খুব কিছু হ্যাঁ। মানে বিষয় জানতে চাই, অনেকেই যেটা বলে যে ধরেন আমরা প্রতিনিয়তই আমাদের অসুখগুলা বা রোগগুলা খুব জটিল থেকে জটিলতর হচ্ছে। তো এই জটিলতর হওয়ার মানে রোগগুলা যেমন জটিল হচ্ছে, মানে ওষুধ আবিষ্কার বা চিকিৎসার ক্ষেত্রটাও জটিল হচ্ছে। এই জটিলতা বাড়ছে কেন, মানে এই বাড়ার মূল কারণগুলা কি, সেটা কি আপনারা কোনোভাবে ইয়ে করতে আচ্ছা, পারছেন? এটা ধরেন যে আমি যেহেতু ক্যান্সার নিয়ে করি, আমার লাইনের আমি একটু বলি, মানে এটা ইন জেনারেল সব ডিজিজের ক্ষেত্রেই আপনার প্রযোজ্য। আপনি যদি দেখেন আর কি ক্যান্সার রিসার্চে যে জিনিসটা বলা যায় যে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আহ, আপনার 1950 সালের পর থেকে যারা ধরেন যে যাদের জন্ম
তাদের কিন্তু আপনার একটু রোগ বালাই বেশি, কারণ এই সেকেন্ড ওয়ার্ল্ডের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীর একটা এনভায়রনমেন্টাল বলেন বলেন বিশাল একটা চেঞ্জ হয়েছে। এটা পরিবেশগত দূষণ থেকে শুরু করে অনেক কিছুতে চেঞ্জ হয়েছে। যেমন আপনার ফুড হ্যাবিটে চেঞ্জ হয়েছে, মানুষের জীবনযাত্রার মানে চেঞ্জ হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল মানে ডেভেলপমেন্টের জন্য ধরেন যে প্রাকৃতিক যে দূষণের যে ব্যাপারগুলো আছে, কেমিক্যাল, এই বিভিন্ন কারণে ধরেন যে বলতেছে যে এখন ক্যান্সারের ইনসিডেন্সটা কিন্তু আগের চেয়ে একটু বেশি। দেখা গেছে যে 1950 থেকে পরে যাদের জন্ম তাদের কিন্তু এই ইনসিডেন্সটা বেশি, বিকজ তারা এই ধরনের এক্সপোজারটা বেশি আর কি। তো এখন শরীরের যেটা আপনাকে আমি এর শুরুতে বলছিলাম যে মানুষের শরীরের গঠনটা খুবই কমপ্লেক্স, এবং এইখানে ধরেন মানে ট্রিলিয়ন মানে অসংখ্য ছোট ছোট কোষ দ্বারা এগুলো জড়িত। এই কোষগুলো প্রতিনিয়তই কিন্তু আপনার ইয়ে এই বিভিন্ন ইনফেকশিয়াস এজেন্ট বলেন, ফুড হ্যাবিট বলেন, যেগুলো জাঙ্ক ফুড, আগে তো জাঙ্ক ফুড ছিল না, যেটা আমরা বলি যে ফাস্ট ফুড, তারপরে ধরেন রেড মিট, তারপরে ধরেন যে এই যে কেমিক্যাল এক্সপোজার, তারপরে আপনার অ্যালকোহল, তারপরে আপনার এই যে মানে ধূমপান আর কি, যেটা আমরা বলি আর কি। এগুলি বিভিন্ন কারণে এই যে বডিতে ধরেন ওই সেলের যে ডিএনএ গুলো যে ড্যামেজ হয় আর কি। তার ড্যামেজে এটা হলো বডির নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দিয়েই রিপেয়ার করতে পারে, কিন্তু যখনই করতে পারে না তখনই কিন্তু শরীরের আপনার রোগ বেলাটা দেখা যায়। তো এখন যেহেতু এই এনভায়রনমেন্টাল যে ব্যাপারগুলো হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, এই কারণেই কিন্তু বেশি আর কি। হ্যাঁ, আর আর একটা জিনিস হলো যে ধরেন জি। মানুষের জীবনযাত্রার মানও তো মানে অনেক চেঞ্জ হয়েছে। এখন অনেক কসমেটিক্স ইউজ হচ্ছে, খাদ্যে প্রিজারভেটিভ, অনেক কিছুই আছে আর কি। তো এইগুলি বিভিন্ন ফ্যাক্টর আসলে সাথে জড়িত। এখন ধরেন যে এই জটিলতা পাশাপাশি এগুলি যেহেতু জটিল হচ্ছে, রিসার্চাররাও আমি বলবো যে গবেষণার সাথে যারা জড়িত তারাও জিনিসগুলো নিয়ে কাজ করতেছে, নতুন নতুন জিনিস আসতেছে। অ্যাটলিস্ট আপনার জটিলতা যতই বাড়ুক, কিন্তু এইটুকুও কিন্তু বলা যাবে, এটাও আমি বলবো যে ধরেন যে এখন কিন্তু মানুষের যে আগে যে রোগবালাই যেটা হতো আর কি, মানুষ যত সহজেই মারা যেত বা মানুষের যে সার্ভাইভাল যে রেটটা, এটা কিন্তু আগের চেয়ে কিন্তু বাড়ছে আর কি, বুঝছেন? এটা কিন্তু বিকজ অফ এই যে মডার্ন যে ট্রিটমেন্ট আর কি, ফ্যাসিলিটি যে জিনিসগুলো আসছে, যে নতুন নতুন ড্রাগ আসতেছে, এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটির কারণে কিন্তু এটা বাড়ছে। যেমন আপনার ইয়াতে যদি এটাও ক্যান্সার রিলেটেডই, এই রিসেন্ট একটা গবেষণাতে আসছে যে ইউকেতে দেখা গেছে যে আপনার 1970 পর্যন্ত ক্যান্সার রোগে যারা আক্রান্ত হতো তাদের যে 10 বছর পর্যন্ত যারা বাঁচতো, এখন দেখা গেল যে ওই ধরেন যে তখন যদি 10 জন বাঁচে, এখন এটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, 20 জনে চলে গেছে আর কি। ইটস বিকজ অফ দ্য আপনার এই যে ধরেন যে এই যে মডার্ন যে ট্রিটমেন্ট, মানে যে ট্রিটমেন্ট যে সুযোগ সুবিধা যেটা আছে আগের চেয়ে অনেক টার্গেটেড হয়েছে। তো এই কারণে ধরেন এই জিনিসগুলো বাড়ছে, কিন্তু ওই যে পরিবেশগত আচ্ছা, যে এই ব্যাপারগুলো আছে। জি, যে একটা জিনিস যে এখন তো এআই এর যুগ চলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। তাহলে এই যে ওষুধ আবিষ্কার, চিকিৎসা ক্ষেত্রে তো নিশ্চয়ই আরো দ্রুত সময় এবং আরো অ্যাকুরেসি আনতে পারবে বলে মনে হয় নাকি? যে হ্যাঁ, এই এটা চিকিৎসা এটা ক্ষেত্রে এবং এটা ওষুধ, কিন্তু এআই কিন্তু এখন ইউজ এবং হচ্ছে। আপনারা এখন ব্যবহার করছেন কিনা? এআই না কিন্তু আমি পার্সোনালি যেহেতু আমি ধরেন যে মলিকুলার বায়োলজি বা ক্যান্সার মলিকুলার ওইটা নিয়ে কাজ করি, আমি প্রিক্লিনিক্যাল পর্যন্ত আমি যাই, আমার অ্যানিমাল এক্সপেরিমেন্ট পর্যন্ত আমি করি। কিন্তু ওইটা আর একটা সেক্টর, এআই নিয়ে অনেক কাজ। এআই এর একটা আহ, আহ, যে কোনো টেকনোলজি, ধরেন যে টেকনোলজির যেরকম প্রথম যখন আসে তখন ওইটা নিয়ে কিছু ধরেন যে মিথ থাকে। হ্যাঁ, ওটা নিয়ে ধরেন মানুষ মনে করে যে এটা আসলে হয়তো মানে কি বলে এই কর্মসংস্থান কমে যাবে বা ডাক্তারদের, কিন্তু আসলে ব্যাপারটা তা না। যে কোনো টেকনোলজি আসলে ওটা যদি আপনার, কারণ সবকিছুই তো মানুষই কন্ট্রোল করে, মানুষই যেহেতু ম্যানেজ করতেছে, এটা যদি আপনি প্রপার ইউজ করেন, যেমনি এআই এর আমি বলবো যে এখন পর্যন্ত যেটাগুলো আছে, যেটা আছে এআই এর মানে সবচেয়ে ভালো যেটা দিক, আপনি যেটা বললেন যে যে কোনো রোগের আর্লি ডায়াগনোসিস এবং ওই যে নিখুঁত, আপনি বললেন না যে কথার কথা যে আপনি ক্যান্সার ডায়াগনোসিস করবেন, এখন ডাক্তার করতেছে, আপনার আপনি মাইক্রোস্কোপে দেখলেন। তা
আমিও ধরেন দেখলাম, আপনি দেখলাম, আমার আর আপনার মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন হবে, তো 5% হলেও কিন্তু হবে। বা আমি চোখে যখন দেখলাম, আমি অনেক মাইনর একটা জিনিস হয়তো আমি মানে মিস করে গেলাম, বা আমি দেখার সময় দেখা গেলো আমি 50টা রুগী দেখলাম, দেখার ক্ষেত্রে হয়তো আমি মানুষ তো ধরেন আমি কোনো কারণে ট্রায়াড, একটার ক্ষেত্রে আমি কনসেন্ট্রেশন দিই, ওইখানে আমার একটা মিস্টেক হলো। কিন্তু এআই তো আপনার এটা তো একটা প্রোগ্রামিং করা একটা জিনিস, এখানে ধরেন ওই ধরনের মিস্টেক, তো ওরা ধরেন অনেক মানে কি বলে মাইনর লেভেল পর্যন্ত কিন্তু যেতে পারে এবং সূক্ষ্মভাবেই কিন্তু করতে পারে। এবং এটার বিশেষ করে ডায়াগনস্টিক টুলস হিসেবে আমি বলবো যে এটা একটা যুগান্তকারী ইনভেনশন। এআই ধরেন যে মেডিকেল সায়েন্সের ধরেন ডায়াগনস্টিক টুলস হিসেবে, ধরেন আপনি এমআরআই, সিটি এমআরআই করলেন, এমআরআই করার পরে আপনার যে রিডিং এর যে ব্যাপারটা, যে আপনি যদি মানে মানে রেডিওলজিস্ট যদি করে, ওর অনেক সময় একটা মাইনর একটা ভুল হইতেই পারে, একটা খুবই টাইনি জায়গাতে একটা ধরেন যে ক্যান্সার সেল বা বসে আছে, তো সেটা ধরেন এআই খুব নিখুঁতভাবে করতে পারবে, এটা হিউম্যানের চেয়ে বেশি। পাশাপাশি আপনার ওই যে আপনি যেটা বললেন যে প্রথমে যে এই জিনিসগুলো ধরেন যে খুব র্যাপিডলি যদি হয়, ধরেন এই যে ড্রাগ টিনভেনশনের ক্ষেত্রে এই যে প্রথম থেকে যে এই যে সার্জিক্যাল যে সরি গবেষণার যে জিনিসগুলো হচ্ছে, এইগুলি ধরেন ডেটাগুলো প্রসেস করা তাড়াতাড়ি, এই ডেটাগুলো কতটুক ধরেন যে অথেন্টিক বা কি, এটা যদি ওদেরকে ওই প্রোগ্রামিং করে যদি করা হয়, তাহলে আপনি আর্লি করতে পারতেছেন। আর্লি করলে দুটো সুবিধা, আর্লি করতে পারলে ধরেন যে আপনার কষ্ট কমে যাচ্ছে, পাশাপাশি এই যে আপনার আর্লি ডায়াগনোসিসও করতে পারতেছেন, যে ডায়াগনোসিসটা ধরেন কথার কথা যে আপনি ক্যান্সারের ক্ষেত্রে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করেন, আপনার বেনিফিটটা কি? বেনিফিটটা হলো যে আপনার আর্লি ডায়াগনোসিস করতে পারলে আপনার কষ্ট কমে যাবে ট্রিটমেন্টের, আপনার সার্ভাইভাল রেট বেশি। তো এইটা একটা মেজর একটা জিনিস। যখনই আপনি লেট স্টেজে যাবেন, ধরেন যে ক্যান্সারের 4টে স্টেজ, আপনার স্টেজ 1, 2, 3, 4, বাংলাদেশের মতো দেশে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে বা শহরেই মানে খুব ভালো শিক্ষিত লোকজন যারা, তারা ছাড়া তাদের প্রত্যেকেরই ডায়াগনোসিস হয় কিন্তু আপনার আইদার স্টেজ 3 অথবা স্টেজ 4। স্টেজ 3, 4-এ গেলে তখন আর কিছু করার নাই আসলে, বুঝছেন, তখন অলরেডি মেটাস্টেসিস হয়ে আপনার অর্গানে চলে গেছে, তখন জাস্ট অনলি ফর আইদার কেমোথেরাপি, রেডিওথেরাপি অর টার্গেটেড লাইক ইমিউনোথেরাপি, এছাড়া আর কোনো কিছু করার নাই। সেই ক্ষেত্রে ধরেন যে আপনার মানে ফিরে আসার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি স্টেজ 1-এ যদি ডায়াগনোসিস করতে পারেন, ধরেন একটা মানুষ যেরকম ওই যে যে কোনো রোগ হলে কিন্তু বডিতে একটা কি দেয়, অ্যালার্ম দেয়, তো সংকেত দেয়, আপনি জ্বর হয়েছে, তো জ্বর হলে তখন ডাক্তার কি বলে, তাহলে জ্বর হতে আপনি ভাইরাল ইনফেকশনের কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, রাইট, তখন ওই অনুপাতে আপনি চিকিৎসা দিতেছে। তা আপনি যখনই জ্বর হচ্ছে বা দীর্ঘ ক্লান্তি, আপনার ওয়েট কমে যাচ্ছে, আপনার স্কিনের কালার কমে গেল বা বডির কোনো জায়গায় একটা গোটার মতন হলো, তা আপনি যদি ওটা ইগনোর না করে সাথে সাথে যদি যান, যে যদি আপনি ডায়াগনোসিসটা হয়ে যায়, সাথে সাথে কিন্তু আপনি ওষুধ দিয়ে দিলে কিন্তু আপনি খুব শর্ট টাইমের মধ্যে আপনি ভালো হয়ে যাচ্ছেন। যেমন ক্যান্সারের ক্ষেত্রে ধরো আপনি ডায়াগনোসিস হলো ঠিক আছে, ওর অমুক জায়গায় একটা ছোট্ট ক্যান্সার, ইউজুয়ালি তো ইনিশিয়ালি আপনার ইনস্টিটিউট থাকে ওই লোকালাইজ এরিয়াতে, তখন ধরুন সার্জারি করে আপনি কেটে ফেলেন, কেটে টেটে ফেলার পরে নেচার টেচার দেখা হলো, এটা আসলে জেনেটিক কারণে হয়েছে কিনা, এটা ধরেন আরো কিছু ধরেন কোনো মানে ধরেন সেলের মিউটেশন হচ্ছে, মিউটেশন কি কারণ হচ্ছে, জেনেটিক মিউটেশন না এটা ধরেন কোনো কেমিক্যালের এক্সপোজারের কারণ হচ্ছে, রেডিয়েশনের জন্য না কোনো খাদ্যের কারণ হচ্ছে, তখন আপনি কিন্তু জিনিসটা জানলেন, জানে ওই অনুপাতে আপনার ইয়ার দিলে এটা হয়ে গেল। কিন্তু আপনি যদি ধরেন যে স্টেজ 2-তে যান, স্টেজ 2টাও ওকে, ওটা সারাউন্ডিংসে থাকে, সারাউন্ডিং, স্টেজ 3-তে গেলে তখন আপনার ওটা ছড়ায় যায়, তখন ডিস্টেন্স লিম্ফ নোড, একবার লিম্ফ নোড মানে ওটা একটা সার্কুলেশনে চলে গেল, সার্কুলেশনে গেলে সেটাকে কন্ট্রোল করা খুব টাফ। তো ওখান থেকে ধরো অন্য আর একটা ঠিক, অর্গানে গেল, ওইখানে যা হয়ে গেল, তা আপনি কয়টা অর্গান আপনার ইয়ে করবেন, সার্জারি করা তো সম্ভব বুঝতে না। পেরেছি। তো এই যে জি, জিনিসটা, এটা এআই টেকনোলজি দিয়ে আপনি আর্লি ডায়াগনোসিস যদি করতে পারেন, তাহলে ধরেন যে এটা আপনার জন্য সুবিধা হচ্ছে, প্লাস আপনার পারফেক্টলি করতে পারতেছেন, সেখানে ট্রিটমেন্ট কষ্ট জি, কমছে, রুগীর আপনার সার্ভাইভাল রেটটাও বেড়ে যাচ্ছে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস, এখন একটা জিনিস শোনা যাচ্ছে যেটা আপনি একটু আগে বললেন, এই যে ইউনো ইমিউনোথেরাপি এবং জিন থেরাপি, ইমিউনোথেরাপি, আসলে এই দুই, হ্যাঁ, এই থেরাপিটা আসলে মানে কি বিষয়, এবং এটা যে বললে যেটা বলছে যে ক্যান্সার চিকিৎসায় একটা নতুন আহ, পথ দেখাবে বা নতুন যুগের সূচনা করছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আমার নিজেরই বিষয়, এটা দিয়েও আমি কাজ করি, কাজ মেনলি আমার কাজটা এটা নেই। আমার একটা
অ্যান্টিবডি এখন ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ আর কি। এটার সাথে যে আমি অ্যাবসলিউটলি জড়িত পুরাটাই তা না, আমি ওই যে মাউসের যে পার্টটা ওইটা আমি করছি আর কি। তো যাক, এটা এটা আসলে ইমিউনোথেরাপি একটা খুবই একটা প্রমিজিং একটা ধরেন যে সাবজেক্ট। এটা ধরেন দীর্ঘদিন ধরে রিসার্চ হয়েছে, এটাতে এখন অনেক ধরনের ক্যান্সারের ট্রিটমেন্ট হিসাবে আসাতে অনেক ক্যান্সার কিন্তু এখন আপনার কিউরেবল। হ্যাঁ, এটা ইমিউনোথেরাপির কারণে আর কি। তো ইমিউনোথেরাপির যে ব্যাপারটা হলো সেটা হলো ইমিউনের বাংলা হলো বডির নিজস্ব প্রতিরোধ ক্ষমতা। প্রত্যেকটা মানুষেরই আছে এটা আর কি। প্রত্যেকটা মানুষেরই প্রতিরোধ ক্ষমতা আছে। যখনই কোনো ইনফেকশন হওয়া, ফরেন বডি ঢুকুক বা কোনো একটা অ্যাবনর্মালিটি হলে তখন বডি নিজস্ব ক্ষমতা বলে সেটাকে কারেকশন করার চেষ্টা করে। তো যখনই কারেকশন করার চেষ্টা করে করে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তখন ডিজিজটা প্রডিউস করে। তখন তখন কেন করতে পারে না ইমিউন সিস্টেম? এটা হলো একটা বড় কোশ্চেন। এটাই হলো কজ, যে কেন করে। যে কোনো জিনিসের পিছনে কিন্তু ওই যে কেন মানে হোয়াই এই জিনিসটা জড়িত, মানে কজ যেটা আর কি। তা কেন করতে পারতেছেন? তা দেখা গেল যে আমি যে কাজটা করতাম সেটাতে দেখা যায় যে আপনার এই যে ভাইরাল ইনফেকশন বলেন, ক্যান্সার বলেন, যে কোনো ডিজিজে দেখা গেল যে ইমিউন সেলের, যে আপনাকে এর আগে আমি বলছি যে এটা মেজর রোল দুই ভাবে হয়। একটা হলো ডাইরেক্ট, যে ধরেন যে ইনফেক্টেড সেল বা ক্যান্সার সেল যে জীবাণুগুলো আছে এগুলি ডাইরেক্টলি যায় তারা তাদের উপরে কাজ করে কিল করে দেয়। আর একটা হয় আপনার যে বি সেল যেটা আছে, ডাইরেক্ট যেটা করে সেটা টি সেল আর এনকে সেল করে। আর একটা বি সেল হলো তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে, ওই অ্যান্টিবডিটা ওই ধরেন সেল বা জীবাণুর সাথে বাইন্ড করে ওটা ডিস্ট্রয় করে দেয়। তো এখন দেখা যায় যে যখনই বডিতে কোনো ইনফেকশন হয় বা ক্যান্সার হয়, কোনো কিছু হয়, যখন বডি প্রোটেক্ট করতে পারতো না, সামহাও এই যে যেই সেলটা ধরেন যে ইনফেক্টেড হলে হয়ে ধরেন বডিতে সে মানে যখন ইনফেক্টেড হয় তখন কিন্তু তার নর্মাল যে সেলগুলোর যে নর্মাল যে প্রোগ্রামিং থাকে সেটা হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা গ্রো করতে পারে, তারপর মারা যাবে, তারপর নতুন সেলটা এখানে এসে আসবে আর কি। কিন্তু যখনই আপনার ইনফেকশন হয় বা ক্যান্সার হয় তখন হলো এই যে মিউটেশন হয় ডিএনএ হওয়ার পর সেটা আনকন্ট্রোল প্রোডাকশনে চলে যায়, তখন তার গ্রোথ হতে। ওই জন্য আপনি দেখবেন চাকার মতন হচ্ছে বা ব্লাডে ধরেন অনেক সেল বেড়ে যাচ্ছে, দেখবেন যে আপনার কোনো ইনফেকশন হলে ডব্লিউসি বেড়ে যায়। তো এইটা কেন কন্ট্রোল করতে হবে? তখন এই যে বেড়ে যাচ্ছে যে সেলগুলো, এই সেলগুলো করে কি, এরা ইমিউন সিস্টেমের অ্যাটাক থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা করে কি আপনার মানে তাদের সারফেসে ধরেন এমন একটা মলিকুল এক্সপ্রেস করে যেই মলিকুলের সাথে আসে, প্রোটিনের সাথে আসে, যদি টি সেলের বা ইন্টারাকশন হয় তখন টি সেল আপনার হয়ে যায়, কাজ করতে পারে না, ফাংশনিং নন ফাংশন হয়ে যায়। বুঝতে পারছেন? যে যখন ওই যে কথা আছে না যে ধরেন আপনার বাসাতে ধরেন যে যদি একটা মানে কি বলে একজন চোর ঢুকলো আর কি, তো তাকে তো মানে জানতে হবে যে কোন পথে ঢুকতে হবে, ঢুকে আমি যে ওটাতে করে বেরিয়ে আসতে পারবো। তার কিছু কিছু প্রিভেন্টিভ নিয়েই তো, মেজার নিয়েই তো সে যাবে, এবং ধরেন যে সে জানবে কোন পথে ঢুকতে হবে এবং কোন দিক দিয়ে ঢুকলে ধরেন যে মালিক জানতে পারবে না। এইগুলি ওই ক্যান্সার সেলগুলো লাইক দ্যাট, তারা নিজের ওই সারফেসে কিছু করে, তো ওইটার কারণে ধরেন টি সেল মেনলি ইমিউনোথেরাপির টি সেল এবং বি সেল বেসড আর কি। তো এটা তো ধরুন তাদেরকে মানে নন ফাংশন করে দেয়, নন ফাংশন করে দেওয়ার কারণে কিন্তু আর আপনার অ্যাটাক করতে পারে না, তখন তারা মানে ইচ্ছা মতন মানে নিজের গ্রোথ বাড়ায়, তখন ধরেন ডিজিজ প্রডিউস করে। তো এখন কি কারণে হচ্ছে, তখন ওই যেই মেকানিজমটা, ওই মেকানিজমটাকে যদি আপনি কোনো কারণে ব্লক করতে পারেন, যে ক্যান্সার সেল যেই মলিকুলটা, ওই মলিকুলটা যদি কোনো কারণে ব্লক করে দিতে পারেন আপনি, তখন হয় কি টি সেল আবার অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন যে সে অ্যাটাক করতে পারে। এই জন্যই আর কি ধরেন ইমিউন থেরাপি এবং ইমিউনোথেরাপির আর একটা সুবিধা, যেহেতু এটা হলো টার্গেটেড একটা থেরাপি। তো ক্যান্সারের দুই ধরনের থেরাপি আসলে, একটা হলো আপনার টার্গেটেড আর নন টার্গেট। নন টার্গেটেডটা এই যে কনভেনশনাল কেমোথেরাপি আমরা যেটা দিই, কেমোথেরাপি রেডিওথেরাপি যেটা দিই, এটাতে সাইড ইফেক্ট বেশি, কারণ এটা যখন কাজ করে তখন সব আপনার গ্রোয়িং সেলের উপরে কাজ করে, সেখানে নর্মাল কিছু সেলও কিন্তু মারা যায়। যেন দেখবেন যে ক্যান্সার যখন ট্রিটমেন্ট হয় অনেকে চুল পড়ে যায়, গায়ের রং ইয়েটিয়া হয়ে যায়, উইক হয়ে যায়। কিন্তু এই যে টার্গেটেড থেরাপিগুলো স্পেসিফিক্যালি যে ওই টার্গেট লেভেলে যে কাজ করে, এই জন্য এতে সাইড ইফেক্টও কম, ইফিকেসিটা বেশি। টি সেল যখন আপনাকে ওইখানে ওটা ব্লক করলে টি সেল আবার অ্যাক্টিভ হয়ে যায়, করে। বি সেলের ক্ষেত্রেও একই। এই প্রযুক্তিটা কত দূর পর্যন্ত আগালো, মানে এই প্রযুক্তিটা বর্তমানে কোন পর্যায়ে আছে বা কি বিষয়? হলো যে মার্কেটে আপনার
আপনার ক্যান্সার হলো তো ধরেন দুই ধরনের মেনলি, আমরা যদি আপনি মোটা দাগে যদি চিন্তা করেন সাধারণ মানুষের জন্য, একটা হলো সলিড ক্যান্সার বলে যেটা টিউমার, আর একটা হলো ব্লাড ক্যান্সার, ব্লাডের সেলগুলো বেড়ে যায়। হ্যাঁ, তো ব্লাড ক্যান্সারের যেমন আমার বাসাতেই আছে আমার শাশুড়ি, উনি ধরেন ওনার বি সেল ক্যান্সার ছিল ব্লাডের, উনি বাংলাদেশে ছিলেন, উনি 2013 সালে এখানে আসছেন। আসার পরে বাংলাদেশেই ছিল ওনার খুব খারাপ অবস্থা, পরে লাকিলি উনি যখন গ্রিন কার্ড পেলো এখানে আসলো আর কি। আসার পরে তো ওনাকে যে ট্রিটমেন্ট করা হলো, ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ এখন তো প্রায় আমি বলবো যে 13-14 বছর উনি ক্যান্সার ফ্রি। তো ওইটা হলো বি সেল ছিল। তো বি সেলের ওই ওনার ক্যান্সারের যেই কারণে যেই মলিকুল দেওয়া হচ্ছে ওই মলিকুলের এগেনস্ট একটা খুব সুন্দর ভালো একটা ইয়ে আছে, অ্যান্টিবডি আছে, সেটা দেওয়ার পরে পুরো ক্যান্সার সেলটাই কিল করে দিচ্ছে উনি কিন্তু এখন ইয়া। এবং সলিড ক্যান্সারের ক্ষেত্রে ধরেন হেমাটোপয়েটিক যেটা আমি বলি ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে অনেক এই ধরনের আছে অনেক অ্যান্টিবডি, এটা ধরেন যে কিউরেবল। ধরেন আপনি সলিড ক্যান্সারের ক্ষেত্রে যদি যান, এখন আপনার ইউজ হচ্ছে যে কেট্রুডা, এটা হলো PDL1 বলে, PDL1 ইনহিবিটর। এটা ইউজুয়ালি ক্যান্সার সেল এটা এক্সপ্রেস করে টি সেল রে ইয়ে করে দেয়, ইনঅ্যাক্টিভ করে দেয়। তো এটা কেট্রুডা বলে, এটা আপনার অনেক ক্যান্সারে প্রায় আমার মনে হয় 22-23টা ক্যান্সার এগেনস্টে ইউজ হচ্ছে আর কি। হ্যাঁ, তো এইগুলি মেটাস্ট্যাটিক ক্যান্সার এগেনস্টে লাং ক্যান্সার আছে, তারপরে স্কিন ক্যান্সার আছে আপনার ইয়া। তেমনি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যদি আপনি ধরেন, ব্রেস্ট ক্যান্সারে যখন দেখবেন যে আপনি যখনই হয় তখন ওরা টিস্যুটা পাঠানোর পর ওরা ইয়া করে, আপনি যদি ওখানে হারসেপটিন বলে একটা জিনিস আছে, HER2 আর কি, এটাও একটা ইমিউনোথেরাপি। HER2 যদি পজিটিভ হয় তখন HER2 এর এগেইনস্ট অ্যান্টিবডি আছে, ওটা যদি দেন আপনার হয়। এখন দেখবেন যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেকে বলে যে আমি ক্যান্সার হওয়ার পর অনেক দিন ভালো আছে আর কি, তারা ক্যান্সার ফ্রি আছে বিকজ অফ দোজ কাইন্ড অফ লাইক ট্রিটমেন্ট আর কি, ইমিউনোথেরাপি। তারপরে ধরেন যে আমি যেই কাজটা করছি, যেটা এখন ক্লিনিক্যাল ট্রায়াল আছে, সেটা হলো স্কিন এবং লাং ক্যান্সার, সেটা বলে CTLA4 অ্যান্টিবডি, মানে এই মলিকুলার এগেনস্ট এই অ্যান্টিবডিটা আর কি। এইগুলা কি আপনার ডায়াবেটিক্স বা এই টাইপের রোগীর ক্ষেত্রে কাজ করে, মানে এটা যেগুলো এই ডায়াবেটিক্স জাতীয়? এই ধরেন আপনার ইমিউনোথেরাপির যে জিনিসগুলো আমি বললাম, এটা মেনলি আপনার ক্যান্সার এবং ভাইরাল ইনফেকশনের জন্যই বেশি কাজ করে, মানে ইমিউনোথেরাপির যে কনসেপ্ট আর কি। হ্যাঁ, ধরেন এই যে ভ্যাকসিনটাও কি ইজ এ কাইন্ড অফ ইমিউনোথেরাপি। হ্যাঁ, ভ্যাকসিন আপনি যখন দিবেন বডিতে ইমিউন রেসপন্স হয়। তো অন্য ডিজিজের ক্ষেত্রে ধরেন ভ্যাকসিন বা ইমিউনোথেরাপির ইয়েটা একটু স্টিল, মানে ধরেন যে এটা রিসার্চ লেভেলে আছে, এটা কিভাবে জেনারেট করা যায়। অনেক ক্ষেত্রে ধরেন বুস্ট আপ করা হয় অনেক অনেক জিনিস, ইমিউন বুস্ট আপের জন্য ইয়ে হয়, কিন্তু এটা ডাইরেক্টলি এই যে ক্যান্সারের আমি যেই ক্যান্সারগুলোর কথা বললাম বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যেটা বললাম বা ভাইরাস ইনফেকশন, যেমন আপনি যে ভ্যাকসিন আমরা দিচ্ছি করোনার এগেনস্টে বা ধরেন অন্য অন্য যে ভ্যাকসিনগুলো আছে, এরা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু গো থ্রু দা ইমিউন মানে অ্যাক্টিভেশন। হ্যাঁ, তো অন্য অন্য ডিজিজের ক্ষেত্রে ধরেন ওইরকম বলার মতো এখনো পর্যায়ে আসলে নাই, অনেকে হয়তো এটা নিয়ে কাজ করতেছে। আমি যেহেতু ধরেন যে ওই লাইনের না, আমি অত ডিটেল যাই না, প্লাস আমি এখন পর্যন্ত ওই ধরনের আমি দেখি নাই আর কি। আচ্ছা, তাহলে এই যে ধরেন এই যে জিন থেরাপি, ইমিউনোথেরাপি, এই জিনিসগুলোকে আস্তে আস্তে, মানে আমি ভবিষ্যতের যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ক্রনিক্যাল ডিজিজ যেগুলা, ধরেন এই যে আপনার যেটা এই যে ডায়াবেটিক্স এর কথা বললাম, তারপরে ক্রনিক্যাল আরো যেসব ডিজিজ আছে সেগুলোর ক্ষেত্রে কি, মানে যেমন বলা হয় যে ডায়াবেটিক্স এর ওষুধ যদি একবার খাওয়া শুরু করেন মানে হয়ে গেলে আর এটা সারে না, এই টাইপের যে ওষুধগুলো আছে সেগুলা কি মানে সেই অসুখগুলো যেগুলো আছে সেগুলো কি আসলে পুরোপুরি নিরাময়যোগ্য হওয়ার কোনো মানে ইয়ে চলছে কিনা, আচ্ছা, এই সর্বশেষ যে আপনার কাছে ক্রনিক, জানতে চাই। হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি, যে ক্রনিক যে ডিজিজ গুলো আছে, ডায়াবেটিস বা ধরেন যে কার্ডিয়াক বা রেনাল ফেলিওর, কিডনি বা লিভারের যেটা আছে, সেটার ধরেন যে আপনি যে ড্রাগের এইটা এইগুলি বেসিক্যালি ধরেন যে যেটা হলো যে মানে মডার্ন ড্রাগ ডেভেলপমেন্ট উপরে মানে অনেক রিসার্চ হচ্ছে আর কি, কিভাবে আরো মডার্নাইজ করা যায়, কিভাবে আরো স্পেসিফিক ড্রাগ, মানে যেই কজে এটা হচ্ছে আর কি, ওইটা কোন ড্রাগ দিয়ে ব্লক করা যায় আরো স্পেসিফিক, মানে সাইড ইফেক্ট কম
কম এবং এফিকাসি বেশি। এটা নিয়ে প্রচুর প্রচুর কাজ হচ্ছে। কিন্তু আমার যেটা ধারণা, ধরেন যে ক্রনিক ডিজিজগুলো একেবারে ধরেন কমপ্লিটলি মনে হয় কিওর করা, এটা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা নিয়ে স্টিল কাজ হচ্ছে, অনেক অনেক জিনিস নিয়ে হচ্ছে। এটা ধরেন যে আপনার ওষুধ যদি আপনি খান তাহলে আপনি ভালো থাকবেন, প্লাস আপনার লাইফস্টাইল যদি মানে ডাক্তাররা যেভাবে বলে ওটা যদি মেনটেন করেন তাহলে আপনি আপনি সুস্থ থাকতে পারবেন। কিন্তু একেবারে কমপ্লিটলি যে আপনার ধরেন জ্বর হলো, আমি প্যারাসিটামল খেলাম একটা, কমপ্লিটলি আমি সুস্থ হয়ে গেলাম, ওইটা ধরেন এখনো ওই লেভেলে নাই। তবে এই জিনিসগুলো, এই জিনিসগুলো যেহেতু সায়েন্স আর কি, আমি আমার ধরুন বাংলাদেশে যেহেতু আমি আমি একেবারে গ্রাম থেকে এসেছি মেডিকেলে পড়ালেখা, আমি যখন জাপানে যাই, তাই আপনার গবেষণার যে ব্যাপারগুলো না আছে যারা জড়িত, আমি এইখানে আসার পরে আমার যেটা মনে হয়েছে, আমার এই জিনিসগুলোর সম্বন্ধে আমি খুবই ডার্কে ছিলাম, যেটা হলো যে এরা কিন্তু যখন একটা জিনিস নিয়ে গবেষণা শুরু করে, যারা গবেষক, যারা ধরেন এই যে পণ্ডিত, তারা কিন্তু সবসময় প্রত্যেকটা জিনিসের অপোজিট চিন্তা ভাবনা করে। সাধারণ কনভেনশনাল ওয়েতে আমরা যেটা চিন্তা করি সেটা না করে অন্যভাবে চিন্তা করে তারা আগায়। এটা নিয়ে ধরেন 10 জন ওইভাবে আগাচ্ছে বিভিন্ন 10টা লাইনে, যার পরে দেখা গেলো একটা লাইন কাজ করছে আর কি। তো এটা এটা আসলে ধরেন যে এটা এমন একটা জিনিস যে ফিউচারে ধরেন ভালো কিছু হবে না এটা কেউ বলার কোনো ইয়ে নাই এখন পর্যন্ত, ধরেন ওইরকম নাই এখন পর্যন্ত। যেটা ট্রেডিশনাল যে থেরাপিগুলো আছে মার্কেটে বা যে কাজগুলো হয়েছে, তাতে কিন্তু আপনার ক্রনিক যে কোনো ডিজিজে আপনার ওষুধ আপনি খেতে হবে, লাইফস্টাইল ডাক্তাররা যেটা আছে যেভাবে বলবে সেটা আপনি মেনটেন করে চলতে হবে আর কি। জি, ধন্যবাদ। আমি শেষে একটা একটু ডিফারেন্ট এই গবেষণার বাইরের একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো একজন গবেষক তো আসলে দীর্ঘদিন গবেষণা করেন এবং মানে তার একটা লাইফস্টাইল একটা ডিফারেন্ট, মানে একটা যখন গবেষণা করে তখন তো সেটার ভিতরে মজে যায়, এরকম একটা ব্যাপার। গবেষকরা কি আসলে মানে বাংলাদেশে তো আসলে ওভাবে আমরা জানি না, বাইরের আপনারা যারা এই আহ, ওষুধ বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা করেন, তারা কি অনেক টাকা বেতন পান? তারা কি মানে একটা মানে গবেষণায় আসলে তাদের লাইফ স্টাইলটা কেমন থাকে? এই যে অর্থর বেতনের বিষয়টা, এগুলো কেমন থাকে? মানে এটা কি একটা সিকিউর জব? এই জায়গাগুলো একটু যদি আপনি সংক্ষেপে বলতেন, কারণ মানুষের অনেক আগ্রহ এই জায়গাটায়। আসলে এটা 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 খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা ধরেন যে আমি এটার এক কথায় যেটা উত্তর দিব সেটা হলো যে, তারপরে আমি এটা নিয়ে একটু একটু আপনাকে বলবো, সেটা হলো যে একটা মানুষ যদি সে গবেষণা করতে যদি চায়, তার যদি কমিটমেন্ট এবং স্যাক্রিফাইস এবং ওই কাজকে যদি ভালো না বাসে, তার পক্ষে করা সম্ভব না। কারণটা হলো যে যারা গবেষক তাদের ধরেন যে আপনি যে অর্থনৈতিক যে কথাটা বলতেছেন, সেই জায়গাতে অবশ্যই আমি বলবো যে অপটিমাম লেভেলে না। কারণ হলো যে, এবং তারা কিন্তু ওটা চিন্তা করে কিন্তু গবেষণাতে যায়ও না, গবেষণাতে ওটা কিন্তু চিন্তা করেও যায় না। যেরকম আমার যে এখন যে ডাইরেক্টর, এই ভদ্র মহিলা আমেরিকাতে, উনি আমেরিকাতে মেডিকেল ফিল্ডের কিছু কিছু সাবজেক্ট আছে সেটা হলো হাইয়েস্ট পেইং আর কি। তার মধ্যে হলো আপনার স্কিন স্পেশালিস্ট যারা, তো উনার স্কিনের উপরে ওনার দুইটা আর কি আপনার ইয়া করা আর কি, বোর্ড সার্টিফিকেশন। এখানে বোর্ড সার্টিফিকেশন বলে, আমাদের দেশে যেরকম এফসিএস টেফসিস বলে, এখানে বোর্ড সার্টিফিকেশন আর কি। তো ভদ্র মহিলা কিন্তু আপনার রুগী দেখে না, উনি রিসার্চ করতেছে। উনি রুগী দেখলে বছরে $1,000,000 ইনকাম করতে পারবে, উনি উনি যেই যেই প্রফেশন মানে ওনার যে স্পেশালিটি আর কি। তো এটা ধরেন যে একটা স্যাক্রিফাইসের ব্যাপার। এটা ধরেন যে ওই কাজটারে সে ভালোবাসে, পছন্দ করে। সে সকাল আমাদের সবার আগে আসে, 8টার সময় আসে, যায় 8টা 9টার দিকে আর কি। তো এইটা ধরেন যে খুবই একটা কমিটমেন্ট, মোটিভেশনের জায়গা। এছাড়া ধরেন এটা আপনি এটা অর্থ দিয়ে বা ধরেন ওইভাবে কিন্তু আপনি বিশ্লেষণ করে পারবেন না। এইটা ধরেন যেই বাচ্চারা শুরু থেকে আসতেছে, আমি দেখছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা আসে, আমি অনেক সময় কথা বলি যে তো তাদের ওই
ওইটা আসলে কিছুটা গড গিফটেড টাইপের। ধরুন আমরা বাংলাদেশের মতো দেশ থেকে আসছি, স্কলারশিপ পাইছি, আমরা বাই চান্স হইতে হয়েছি, আমি বলবো আমরা ধরেন ওইভাবে চিন্তা করে আসি নাই। কিন্তু ইংল্যান্ড দেশে যারা, যে বাচ্চারা ধরেন পিএইচডি করতে আসতেছে, তাদের কিন্তু ওই কমিটমেন্টের জায়গা না থাকলে তারা করতে পারবে না। এটা কারণ এটার হলো আপনার ছুটি নাই, আপনার ছুটি আছে অফিসিয়ালি, আপনাকে যাইতে হবে, কারণ আপনি একটা কাজ শুরু করছেন, এই কাজটা কোনোভাবে আপনি ডিজাইন করতে পারবেন না যে আপনি একদিন স্কিপ করে কাজটা বন্ধ করে করতে পারবেন না। তো এই জন্য আপনি যেতে হবে, আপনার অফিসিয়ালি ছুটি, জানে সবাই ছুটি, কিন্তু আপনি যেতে হচ্ছে আর কি। তারপরে ধরেন যে সে ভালো করেই জানে যে আমি যদি এটা না করে আমি যদি ডাক্তারি পড়তাম বা ইঞ্জিনিয়ারিং পড়তাম, তাহলে আমি আরো বেশি পয়সা ইনকাম করতে পারতাম, বা আমি যদি একটা বিজনেস স্টার্ট করতাম তাহলে আমি আরো ইয়ে, ওইভাবে চিন্তা করে মনে হয় কেউ আসে না। ওইটা যদি আসে তার পক্ষে করাও সম্ভব না। এটা কারণ হলো যে এইখানে ধরেন যে মানে হ্যাঁ, তার অর্থ আমি এটা বলবো না যে উন্নত বিশ্বে যে একেবারে আপনি ডিসেন্ট লাইফ লিড করতে পারবেন না, তাও না। হ্যাঁ, আপনি ধরেন যে যে বিজনেস করতেছে সে হয়তো ৫টা মার্সিডিজ চালালো, আপনি হয়তো একটা চালালেন, বা আপনি টয়োটা ল্যান্ড ক্রুজার চালালেন, বা RAV4 চালালেন টয়োটা, বা অন্য একটা ইয়ে, বা আপনি একটা ছোট হয়তো মোটামুটি একটা বাসা নিয়ে আপনি থাকতে পারলেন, আপনার চলাফেরা জীবনযাত্রা ইটস ওকে। কিন্তু ধরুন ওইভাবে হয়তো লাক্সারি করতে পারবেন না। আপনি ধরেন যে বছরে একবার হয়তো কিন্তু একটু একটা অন্যরকম আনন্দ আছে আনন্দের একটা, জায়গা যেটা মানে হলো যে আপনি নতুন একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, এটা দিয়ে একটা ধরেন যে আপনি আহ, মানব সেবা, মানে আমি যদি বাংলাতে যদি বলতে চাই, ওইটাতে আপনি নিজেকে মানে ইয়া করতেছেন, পাশাপাশি আপনি এই যে বাচ্চাদেরকে ধরেন পড়াচ্ছেন, বা তাদেরকে যে হেল্প করতেছেন সোসাইটিতে, কারণ ধরেন আপনার পরের জেনারেশনের তো আপনাকে রেডি করতে হবে, এই যে জায়গাগুলো যে আছে আর কি। এটা এটা হয়তো একটা আনন্দের জায়গা আছে, যেরকম মনে হয় যে ও আমার একটা ছেলে, আমার স্টুডেন্ট, যেমন আমাদের কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট, ও মুসলমান ছেলেটা, তো মুসলমান, ও আসছে হলো ফ্রান্স থেকে, কিন্তু বেসিক্যালি ওরা মনে হয় মিডিল ইস্টের কোনো দেশ থেকে ফ্রান্সে গেছে আর কি। ছেলেটা আসার পরে ওর নাম মোহাম্মদ, আমি দেখে তখন বললাম যে, কথাটা তো বললাম, আজ থেকে আমি এটা 4 বছর আগের কথা বলতেছি, 4 বছর বা 3 বছর আগে। তো বললাম যে, আমি বললাম যে তুমি, তো আমি বললাম যে আমিও তো মুসলমান। তো বলছে হ্যাঁ, আমি তো তোমার নাম দেখছি। তা আমি বললাম যে তুমি ইয়া করো, তোমার কোনো হেল্প টেল্প লাগলে ফিল ফ্রি আমাকে বলে, আমি আমি যতটুকু সহযোগিতা করা করবো। তুমি আসছো এত দূর থেকে, আমার খুব ভালো লাগছে যে তুমি একটা মুসলিম ছেলে। তো ও কিছুদিন আগে একটা খুব ভালো জার্নালে একটা পাবলিকেশন করছে। তো এইটা একটা একটা গর্বের বিষয় বা আনন্দের বিষয়। ও এসে আমাকে বললো, ও বললো যে আমি একটা ভালো করছে, ও একটা ভালো আহ, মানে ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন পাইছে, ওই যে এই, সেপ্টেম্বর থেকে চলে যাবে আর কি। তো এই যে আনন্দের যে জায়গাটা, তো এইটা ধরেন যে এটা এক একজন এক এক ভাবে হয়তো চিন্তা করে। কেউ জি, হয়তো এই ব্যাপারগুলোর সাথে ফাইন্যান্সিয়াল হয়তো কানেকশন বিল্ড আপ করতে করতে চায়, কারণ এখন পৃথিবীতে একটা জিনিস হয়ে গেছে যে পৃথিবীর মানে চরিত্র পরিবর্তন হয়ে একটা জিনিস হয়েছে যে নো ম্যাটার হোয়াট, আপনি যদি পয়সা না থাকে আপনার কোনো মূল্য নাই, এরকম একটা কনসেপ্ট কিন্তু পৃথিবীতে ডেভেলপ করছে আর কি। তো এটা ধরেন যে হ্যাঁ, তার অর্থ এই না যে সব মানুষই ওর পিছনে দৌড়াচ্ছে আর কি, বা ওইটা নিয়েই মানুষ আছে। তার ভিতরেও কিছু লোকজন আছে যে যারা ধরেন যে হয়তো হিউম্যানিটির জন্য বা মানুষের জন্য স্যাক্রিফাইসের কথা আমি বলবো না, ওইটা নিয়েও কিছুটা কাজ করতেছে। তারা হয়তো অন্যভাবে একটু অন্য ডাইমেনশনে চিন্তা করতেছে, ঠিক আছে আমি যে কাজটা করতেছি এটারও হয়তো ভ্যালু আছে, এটা নিয়েও অনেকে ইয়ে হচ্ছে। যে বাচ্চা বাচ্চা কাচ্চারা আসতেছে, তাদেরকে একটু পড়াইলাম, তারা একটা ভালো জায়গায় গেল, একটা গর্ব করে বললাম যে আমার একটা ছেলে অমুক জায়গায় আছে। তো এই জায়গাগুলো ধরেন যে হয়তো ওই মোটিভেশন থেকে হয়তো করতেছে আর কি। জি। খুবই ভালো লাগলো। ধন্যবাদ। আসলে অনেকগুলো বিষয় আমরা আসলে জানি না যে একটা ওষুধ কিংবা একটা চিকিৎসা ব্যবস্থা মানে কতটা মানে কার্যক্রমের মধ্যে দিয়ে আসে এবং কতটা সিকিউরড ভাবে এই জিনিসগুলো হয়, কত গবেষণা থাকে, কত পরিশ্রম থাকে, কত শ্রম থাকে, সেই বিষয়গুলো আসলে আমাদের ওইভাবে জানা নাই। আজকের অনুষ্ঠান থেকে আশা করি দর্শকরা এই বিষয়টা অনেক কিছু জানতে পারবে, নতুন অনেক তথ্য পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ব্যস্ততার মধ্যেও এত কিছুর মধ্যে যে সময় দিচ্ছেন এবং খুব সুন্দর বিষয়গুলো বলেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমাকে ডাকছেন এই জন্যই। তো, আমি যেটা আবারও বলবো যে আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের যদি ভালো লাগে, তারা এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এখানে লাইক দিয়েন এবং কমেন্টে আসে আপনাদের কথাবার্তাগুলো বলেন। শাহিন আমাকে যদি বলে আমি ইনশাল্লাহ ওইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আর একটা জিনিস বলবো অবশ্যই। যে আপনাদের যদি আহ, অন্য
কারো ধরেন রোগ সংক্রান্ত কোনো প্রবলেম যদি থাকে সেটা নিয়েও যদি কোনো প্রশ্ন করতে চান যে কোনো সময় শাহিনের থ্রুতেও করতে পারেন, বললে আমি আমরা আশা করি যে আপনাকে চেষ্টা মাঝে করবো। মধ্যেই পাবো এবং আমরা এরকম নতুন নতুন অনেক বিষয় নিয়ে আলাপ করব। আপনাকে আসলেও অসংখ্য ধন্যবাদ আবারও, এবং আমি আশা করি যে আমরা পরবর্তীতে আরো অনেকগুলো বিষয় আলোচনা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা নতুন বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করলাম। আমাদের অতিথি অনেক কিছু আমাদের জানালেন, আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও কথা হবে নতুন বিষয়ে, নতুন অতিথি সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।